जानकारी है। इलेक्ट्रोमैग्नेटिक वेव थ्योरी क्या क्या नहीं बता पाया, अगर बातचीत करते हैं हम लोग, ठीक है, इसका ड्रॉबैक क्या था, क्या नहीं बोल पाया, तो चलो देखते हैं। तो सबसे पहला पॉइंट, क्या बता रहा है देखो तो, कि इलेक्ट्रोमैग्नेटिक वेव थ्योरी कुछ प्रॉपर्टीज ऑफ लाइट, बेटा इस तरह का क्वेश्चन है ना आपके एग्जाम में, एकदम सिंपल सा थ्योरेटिकल क्वेश्चन पूछेगा। तो इलेक्ट्रोमैग्नेटिक वेव से बेटा हम लोग एक्सप्लेन कर सकते हैं प्रॉपर्टीज ऑफ लाइट। कौन सा प्रॉपर्टी? प्रॉपर्टीज लाइक इंटरफेरेंस, डिफ्रैक्शन। क्या बेटा आप लोग ये टर्म फिजिक्स में पढ़ा? तो এটা তোরা পড়েছিস রে, इंटरफेरेंस डिफ्रैक्शन फिजिक्स से পড়েছিস তোরা? হ্যাঁ স্যার, হ্যাঁ, ফিজিক্স হ্যাঁ পড়েছি। যেটা তোরা পড়িস সেটাই কথা হচ্ছে, যে ওই এই থিওরি থেকে আমরা ইন্টারফেরেন্স আর ডিফ্রাকশনটাকে এক্সপ্লেন করতে পারছি, বাট ফেলড টু এক্সপ্লেন, কুড নট এক্সপ্লেন, কি এক্সপ্লেন করতে পারছি না। তো চলো এক একটা পয়েন্ট দেখো। প্রথম, যে নেচার অফ এমিশন অফ রেডিয়েশন ফ্রম হট বডিজ অর ব্ল্যাক বডি রেডিয়েশন, তার মানে ব্ল্যাক বডি রেডিয়েশনটাকে এক্সপ্লেন করতে পারছে না। আর কাকে এক্সপ্লেন করতে পারছে না? फोटो इलेक्ट्रिक इफेक्ट माने इजेक्शन ऑफ इलेक्ट्रॉन, ठीक है बेटा, ये नहीं कर पा रहा। और देखो क्या बोल रहा है, वेरिएशन ऑफ हीट कैपेसिटी ऑफ सॉलिड एज अ फंक्शन ऑफ टेम्परेचर। अगर आप पढ़े होंगे बेटा हीट कैपेसिटी, तो हीट कैपेसिटी ऑफ सॉलिड को एक्सप्लेन नहीं कर पा रहा था, टेम्परेचर के साथ कैसे वेरी कर रहा, और क्या नहीं एक्सप्लेन कर पाया बेटा, लाइन स्पेक्ट्रा ऑफ एटम्स विद स्पेशल रेफरेंस ऑफ हाइड्रोजन। ये बेटा 4 पॉइंट आप सिंपली याद रखो कि क्या एक्सप्लेन नहीं कर पाए। जैसे कि देखो, अगर आप लोगों को शायद याद हो तो देखो, तो डिफ्रैक्शन का मतलब यही था पढ़े बेटा फिजिक्स में। डिफ्रैक्शन का मतलब क्या होता है कि जब एक वेव যদি কোনো একটা ওয়েভ ট্রাভেল করছে আর ওই ওয়েভের সামনে যদি কোনো বাধা চলে আসে, অবস্ট্যাকল মানে বাধা, তাহলে তার জন্য যে ওয়েভের প্রপার্টি গুলো চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জ অফ প্রপার্টিটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি ডিফ্র্যাকশন। যেমন দেখো আর একটা एग्जांपल দেখো, ঠিক আছে, তো এগুলো তোমরা ফিজিক্সে পড়ছো। যেমন ইন্টারফারেন্স মানে আমরা কি পড়েছি? আমরা ফিজিক্সে পড়েছি যখন দুটো ওয়েভ সুপার ইম্পোজ করে যায় একের উপর এক, है ना। আর মনে আছে ইন্টারফারেন্স দুটো টাইপ হয়, একটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স যেখানে অ্যামপ্লিটিউডটা বেড়ে যায়, আর একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ, পড়েছি সেগুলো ফিজিক্সে, যেখানে অ্যামপ্লিটিউড গুলো কমে যায়। এনিওয়ে, তাহলে ইন্টারফারেন্স প্রপার্টিজ গুলো, ডিফ্রাকশন প্রপার্টি গুলো, যেমন এই দেখো ইন্টারফারেন্স প্রপার্টিজ গুলো, ডিফ্রাকশন প্রপার্টিজ গুলো ওয়েভ থিওরি এক্সপ্লেন করতে পারছিল না। তাহলে কেন পারছিল না মনে আছে রে? ওয়েভ থিওরি কোথায় গন্ডগোল করলো যার জন্য এটা এক্সপ্লেন করতে পারলো না? তাহলে মনে করিয়ে দিই, আমি পড়িয়েছিলাম যে যদি কোনো সোর্স থেকে লাইট এমিট হচ্ছে বা অ্যাবজর্ব হচ্ছে, সব সময় কোন ফর্মে হবে? ইট উইল ইন দা ফর্ম অফ ওয়েভ, এনার্জি প্যাকেট। আর কি পড়েছিলাম কেমন হবে এটা? কন্টিনিউয়াস। এটাই তো ভুল ছিল, যার জন্য কন্টিনিউয়াস ভুল ছিল, যার জন্য এটা এক্সপ্লেন করতে পারলো না। তো চলো, তাকে কারেকশন করার জন্য কে চলে এসেছে আমাদের কাছে? প্ল্যাঙ্ক এসেছে। এবার দেখো প্ল্যাঙ্ক কি বলছে এক একটা কথা। স্টেটমেন্টটা পড়ো, দেখো কি বলছে। आगे बेटा ये वर्ड देखो तो, डिसकंटिन्यूअसली। आबर देख देख डायग्राम देख, सोर्स दिख रहा है बेटा, मान लीजिए सोर्स है और ये देख एनर्जी एमिट कर रहा है। किस तरीके से एमिट कर रहा है बेटा? वेव के टर्म में एमिट कर रहा है। ये बात कौन बोला था? प्लैंक। नहीं, ये बात कौन बोला था? वेव थ्योरी। देखो तो वेव थ्योरी बोला ना, ये सोर्स है, सोर्स से एनर्जी एमिट हुआ कैसे बेटा? वेव के फॉर्म में। और कैसे हुआ बेटा? कंटिन्यूअस हुआ, है ना। अब नीचे वाला डायग्राम को समझ कि प्लैंक का ये बोलना सोर्स एनर्जी एमिट होगा, वेव के फॉर्म में होगा, लेकिन देख तो कंटिन्यूअस है या डिसकंटिन्यूअस है? डिसकंटिन्यूअस, है ना। जहां पर ये जो एक एक टुकड़ा है बेटा, दीज आर कॉल्ड, ये एक एक पार्ट को आप क्या कहोगे? इसको आप कहोगे पैकेट्स ऑफ एनर्जी। আর এই প্যাকেটস অফ এনার্জি কি নাম দিয়ে ডাকবো আমরা? এক একটা প্যাকেটকে কি নাম দিয়ে ডাকবো আমরা? কোয়ান্টাম। এক থেকে যদি বেশি প্যাকেট হয় তখন কি নাম দিয়ে ডাকবো আমরা? কোয়ান্টা। কোয়ান্টা। আর যদি সেটা লাইট এনার্জি হয় তখন সেই প্যাকেটের কি নাম হবে? ফোটন। ফোটন, ঠিক। তাহলে শোনো,
প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি যেটা আমরা পড়তে যাচ্ছি এটাকে আমরা তিনটে ভাগে পড়বো। প্রথম ভাগটা শেষ করলাম, তাহলে প্রথম ভাগটা কি বলছে? একদম সোজা কথা, যে এনার্জি যখন এমিট হবে ওয়েভের ফর্মে হবে, কিন্তু কন্টিনিউয়াসলি হবে না, এটা ভেঙে ভেঙে হবে, যেখানে এক একটা প্যাকেটকে আমরা ফোটন বা কোয়ান্টাম বলবো। সেকেন্ড পার্টে চলে দেখ কি বলছে। নেক্সট পার্টটা বলছে যে প্রত্যেকটা প্যাকেট, মাথায় রাখবি, দ্য এনার্জি অফ ফোটন, প্রত্যেকটা প্যাকেট অফ এনার্জি যে ফ্রিকোয়েন্সি হবে আর তার যেটা এনার্জি হবে তারা কি হবে? ডাইরেক্টলি প্রপোর্শনাল। সো নেক্সট পয়েন্টটা শুনে নে। নেক্সট পয়েন্ট কি বলছে? দ্যাট এনার্জি অফ ইচ প্যাকেট, প্রত্যেকটা প্যাকেটের এনার্জি will be directly proportional to frequency। ওই যে ওয়েভটা ছিল সেই ওয়েভের যা ফ্রিকোয়েন্সি হবে তার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। আর প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট এখানে কি রে? এখানে এইচ, মনে পড়ছে? এইচ এর নাম কি ছিল? Planck's constant এইচ এর মান বল। 6.626 into 10⁻34। तो ये बेटा मान आपको याद करना। देखो और सुनो यहाँ पर क्या क्या तरीका होगा प्रॉब्लम बनाने के, সেটা একটা কথা বলতে যাচ্ছি, আগে একটু মন দিয়ে শোন। প্রথম তো তোমাদের এই মানগুলো মুখস্থ করে না, এটা সিজিএস এর মধ্যে আছে, এটা হচ্ছে এসআই এর মধ্যে, এটা কার মধ্যে আছে বলতো? জুল। এটাও তো জুল, এটাও জুল। এফপিএস সিস্টেম না, ইউনিটটা ধরো না বাবা। আচ্ছা বল, यूनिट কি আছে রে প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের? सीजीएस में यूनिट क्या है बेटा? पढ़ना। आर्क पर सेकंड ना, यही गलती आर्क करता था। चलो, आर्ग सेकेंड, आर्क सेकंड নট পার সেকেন্ড। এখানে দেখতো এসআই তে কি আছে? জুল সেকেন্ড। জুল সেকেন্ড। আর যদি আমরা 1 মোলের জন্য বার করব তখন এই মানটা চলে আসবে। আরে কিছু না, এই যে মানটা আছে না, এইটাকে 6.023 ইনটু 10 টু 20 গুণ করে দে, এই মানটা চলে আসবে। তো পরীক্ষাতে এইসব সময় থাকবে না গুণ করাটা। এই যে মানগুলো দিচ্ছি সেটা একটু মুখস্থ রাখো। আবার রিপিট করছি, ভালোভাবে শুনবি রে। প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরিকে আমরা তিনটে ভাগে পড়বো। প্রথম ভাগটা কি বলছে? প্রথম ভাগটা বলছে যখন এনার্জি এমিট হবে বা অ্যাবজর্ব হবে ওয়েভের ফর্মে হবে আর ডিসকন্টিনিউয়াসলি হবে, ভেঙে ভেঙে হবে। প্রত্যেকটা ভাঙার পার্টটাকে প্যাকেট অফ এনার্জি বলবো, যেখানে এক একটা প্যাকেট অফ এনার্জিকে হয়তো কোয়ান্টাম বা ফোটন নাম দিয়ে ডাকবো। দ্বিতীয় ভাগটা কি বলছে? দ্বিতীয় ভাগটা বলছে ওই এক একটা প্যাকেটের এনার্জি ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে কার সঙ্গে রে? বলো রে। ফ্রিকোয়েন্সি অফ দ্য রেডিয়েশন। হ্যাঁ, তার মানে এখান থেকে আরো কথা হচ্ছে, যদি এনার্জিটা ফ্রিকোয়েন্সির সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে তার মানে ওয়েভলেন্থের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হবে। হ্যাঁ, ওয়েভ নাম্বারের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। আর সেই অনুযায়ী তোমার কাছে এখানে তিনটে ফর্মুলা তৈরি হচ্ছে। আর এই যে তিনটে ফর্মুলা দেখতে পাচ্ছ, একটা কথা বলছি মাথায় বসিয়ে নাও। আজ থেকে নেক্সট কখনো যদি তোমাদের কাছে এমন কোন সিচুয়েশন আসছে যেখানে ফ্রিকোয়েন্সি দিয়ে এনার্জি জিজ্ঞেস করছে, ওয়েভলেন্থ দিয়ে এনার্জি জিজ্ঞেস করছে, এনার্জি দিয়ে ওয়েভ নাম্বার জিজ্ঞেস করছে, তাহলে একটা জিনিস জেনে নাও, তোমরা যদি একটাও জানো তার মানে সবকটা জানো। শুনে নাও, তুমি যদি একটাও জানো তার মানে তুমি চারটে জিনিস জানো। যদি তুমি এনার্জি জানো তার মানে একটা তো এনার্জি জানছো, তোমরা फ्रीक्वेंसी জানো, वेवलेंथও জানো, वेव नंबरও জানো। ये दिमाग में बैठा ले बेटा। अगर कभी भी ऐसा सिचुएशन आएगा, एक भी टर्म आपको पता है, যদি এনার্জি জানা তাহলে আমরা ফ্রিকোয়েন্সি বার করতে পারবো, ওয়েভলেন্থ বার করতে পারবো, ওয়েভ নাম্বার বার করতে পারবো। কিভাবে? এগুলো তো আমার মুখস্থ আছে, এগুলো তো মাথায় থাকবে। ইয়েস স্যার। থার্ড পার্টটা কি বলছে দেখ। থার্ড পার্টটা বলছে যে প্যাকেট গুলো, যেটাকে আমরা বলেছি প্যাকেট অফ এনার্জি, মানে ফোটন বা কোয়ান্টাম বলো, তারা যারা এমিট হবে বা অ্যাবজর্ব হবে, ধর এই একটা বডি থেকে প্যাকেট এমিট হচ্ছে, একটা প্যাকেট, দুটো প্যাকেট, তিনটে প্যাকেট, চারটে প্যাকেট। তো বলছি যখন বেরোবে হোল নাম্বার প্যাকেট, একটা দুটো তিনটে মানে চারটে প্যাকেট বেরোতে পারে, 10টা প্যাকেট বেরোতে পারে, 3.5 প্যাকেট বেরোবে না, 3.25 প্যাকেট বেরোবে না। যখনই বেরোবে কিভাবে বেরোবে বল? डिस्क्रीट पैकेट, होल नंबर है। होल नंबर। ठीक है, अब यहाँ एक लैंग्वेज समझेगा बट इंग्लिश में समझेगा। तो देख की बोलছে बॉडी कैन অ্যাবজর্ব এমিট অনলি n ফোটন where n is 1 2 3, তার মানে এটা হোল নাম্বার। होल नंबर। আমি একটা কথা বলবো, আমাকে রিপ্লাই দিবি। হ্যাঁ, এ কার হোল নাম্বারের কথা হচ্ছে রে? স্যার এনার্জি প্যাকেট। হ্যাঁ, আর একটা ল্যাঙ্গুয়েজ জেনে রাখ, এই চ্যাপ্টার আগে গিয়ে আবার দুবার আরো দেখাবো যে যখনই কারোর হোল নাম্বার নিয়ে কথা বলবো, হোল নাম্বার নিয়ে কথা বলবো মানে কোয়ান্টিটি নিয়ে কথা বলবো,
তখন ওটাকে নাম দেওয়া হবে কোয়ান্টাইজেশন। তাহলে এখানে কার কোয়ান্টাইজেশন হয়েছে? কোয়ান্টাম। এনার্জি। যেমন একটা কোশ্চেন দিচ্ছি শুনে নে, আমি যদি জিজ্ঞেস করি প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরিতে কার কোয়ান্টাইজেশন হলো, উত্তর দাও। প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরিতে কার কোয়ান্টাইজেশন হলো? এনার্জি। এনার্জি। সেইভাবে যখন আমরা বোরস থিওরিতে যাব, আর ওখানে যদি আমি গিয়ে জিজ্ঞেস করি যে বল বোরস থিওরিতে কার কোয়ান্টাইজেশন হচ্ছে, মনে আছে? মোমেন্টাম অফ ইলেকট্রন। মোমেন্টাম, ভেরি গুড বেটা, ওয়েল ডান, মোমেন্টাম। আর মনে করো ওখানে পড়ানো হয়েছিল যে অ্যাঙ্গুলার মোমেন্টাম mvr will be n times of h by 2 pi where n is whole number। তাহলে এটা কাকে রিপ্রেজেন্ট করছে? অ্যাঙ্গুলার মোমেন্টাম। তার মানে বোরস থিওরিতে অ্যাঙ্গুলার মোমেন্টামের কোয়ান্টাইজেশন হয়েছে। আর এখানে কার কোয়ান্টাইজেশন হয়েছে বল? এনার্জি। এনার্জি। পরে গিয়ে আরেকটা দেখাবো ডি ব্রগলিতে, ওখানে একটা কোয়ান্টাইজেশনের কনসেপ্ট হবে। এনিওয়ে লজিকটা মাথায় রাখবি যে যখন আমরা হোল নাম্বার নিয়ে কথা বলবো, মানে আমরা কোয়ান্টিটি নিয়ে কথা বলছি, তখন জেনে রাখবি আমরা কোয়ান্টাইজেশন নিয়ে কথা বলছি, আর যার জন্য বলবো তার কোয়ান্টাইজেশন হচ্ছে। এনিওয়ে তাহলে এই তিনটে ভাগ হলো। এই তিনটে ভাগের মধ্যে বা দেখো নিউমেরিক্যাল প্রবলেম কি করে ডিল করবে। এখানে দেখ এক একটা বল, বলতো এনার্জির সঙ্গে ফ্রিকোয়েন্সি রিলেশন। ডিরেক্ট। Directly. Inversely proportional to wavelength and directly proportional to wave number না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি E1 by E2 equals to nu1 by nu2 equals to lambda 2 by lambda 1 equals to nu bar 1 nu bar 2। বুঝতে পারছিস? এই সব পয়েন্ট বেটা। আর ওর থেকে একটা ইম্পর্টেন্ট পার্ট এখানে যেটা আমি মিস করি না, এটা বলা উচিত ছিল, এইটা দেখো। দেখতো এই তিনটে ফর্মুলা বললাম না, একটা জানিস মানে সব জানিস। একই ফর্মুলা, ডিফারেন্সটা ধর কি আছে বল? একই ফর্মুলা, ডিফারেন্সটা ধর কি আছে বল? বলবি স্যার এই ফর্মুলা হচ্ছে কার জন্য? ফর ওয়ান প্যাকেট অফ এনার্জি। আর এখানে কার জন্য হলো? n নাম্বার অফ প্যাকেট। n নাম্বার অফ প্যাকেট। বুঝেছিস? তাহলে একটা বসা না, n এর মান 1 বসা, দেখো উপরটা চলে আসছে। তাহলে উপরটা হচ্ছে একটা প্যাকেটের ফর্মুলা, নিচেরটা হচ্ছে এক থেকে বেশি প্যাকেটের ফর্মুলা। ঠিক আছে? বাকি দেখো তো এই ফর্মুলা গুলো তুমি বুঝতে পারছো? প্রথমটা দেখো তো এইটা, ঠিক? এবার আর কয়েকটা কথা শুন। দেখো যদি প্রত্যেকটা প্যাকেটের এনার্জি, আমরা কি পড়লাম যে সোর্স থেকে ভেঙে ভেঙে বেরোচ্ছে না? ধর তিনটেই প্যাকেট বেরোলো, আমি যদি জিজ্ঞেস করি যে সোর্সের টোটাল এনার্জিটা কত, তাহলে আমরা কি বলবো? এই প্যাকেটের এনার্জি যদি E1 মেনে নিই, এই প্যাকেটের এনার্জি E2, এই প্যাকেটের এনার্জি, আর টোটাল এনার্জি E, তাহলে আমরা বলতে পারি টোটাল এনার্জি উইল বি সাম অফ অল প্যাকেট। ঠিক সেভাবে যদি জিজ্ঞেস করি ফ্রিকোয়েন্সি, দেখো তো টোটাল ফ্রিকোয়েন্সি, টোটাল ওয়েভলেন্থ এইভাবে লিখতে পারি? ইয়েস স্যার। এখান থেকে এইটা সব থেকে ইম্পর্টেন্ট ফর্মুলা যে 1 by lambda equals to 1 by lambda 1 plus 1 by lambda 2 and so on। এটা ধরে রাখবি। এছাড়া আমাকে আর একটা কথা বল, আমার কথাটা শুনবি। হ্যাঁ, ধর আমি একটা কোশ্চেন দিচ্ছি, যে ধর একটা কোশ্চেন ছিল যেখানে জিজ্ঞেস করছে এনার্জির মান কত হবে, ওয়েভলেন্থের মান দিয়ে দিয়েছে 10 অ্যাংস্ট্রম। বলো এইটুকু ডেটা, আর কিছু নেই, বল কি করে সলভ করবি? আমরা বলবো যে E equals to বল আরে বল না রে। ইয়েস স্যার। এবার কি করব বলতো? H মানে 6.625 into 10 to the power of -34 যদি আমি SI তে সলভ করি, আর C এর মান 3 into 10 to the power of 8 বাই ল্যামডা। ল্যামডার মান কত হবে রে বল? 10 into 10 to the power of -10। এটা সলভ করার পর ইউনিট কি দিবি বল? দেখো না তুমি যে মানগুলো বসিয়েছো সেটা SI তে বসিয়েছো। SI আছে, হ্যাঁ সবকটা SI তে বসানো হয়েছে, তাহলে এটা হবে। কিন্তু পরীক্ষাতে কি করবি? এইটা ইউজ করতে যাবি না। দেখ তোদের জন্য আমি রান্না রেডি করে দিয়েছি, এই রান্নাটা খেয়ে ফেলো। যদি পরীক্ষাতে এনার্জি জুলে জিজ্ঞেস করছে, ল্যামডা মিটারে দিয়েছে, তাহলে উপরে এইটা রাখবি, সেন্টিমিটার হলে উপরে এইটা রাখবি, ন্যানোমিটার হলে উপরে এইটা রাখবি, পিকোমিটারে এইটা, আর অ্যামস্ট্রং হলে এইটা। আর যদি পরীক্ষাতে এনার্জি ইলেকট্রন ভোল্টে জিজ্ঞেস করেছে, ল্যামডা মিটার হলে উপরে এইটা রাখবি। এতগুলো ফর্মুলা আছে।
এগুলো যদি একটু প্র্যাকটিস করে মাথায় রাখতে পারে, দেখ উপরটা মোটামুটি সবই একই আছে, 2 ইন্টু ব্যাস 10 এর পাওয়ার খেলা আছে, 2 ইন্টু 10 এর পাওয়ার খেলা, সেভাবে নিচে 1.25 10 এর পাওয়ার, 10 এর পাওয়ার। একটু যদি প্র্যাকটিস করে রাখিস, মাথায় রাখতে পারিস, তাহলে দেখাবো এখন যে এই টাইপ অফ প্রবলেম কত তাড়াতাড়ি সলভ করতে পারবি পরীক্ষাতে যদি এগুলো মাথায় থাকে। তার সঙ্গে আশা করি তোমরা এটা সবাই জানো যে 1 ইলেকট্রন ভোল্ট আর জুলের মধ্যে কি সম্পর্ক, জানো তো এই রিলেশনটা? হ্যাঁ স্যার। জানো নি, তাহলে জেনে রাখো। আর এই মুহূর্তে আমি তোমাদের কয়েকটা কথা বলবো, আমি যাকে যাকে টিক করছি শুনে নাও, যাকে যাকে টিক করছি সেই ফর্মুলাটা নোট করো। এমনিতে তোমাদের নোটসে দেওয়াই আছে, যদি তোমাদের সামনে এই ফর্মুলাটা আছে তাহলে নোট করার দরকার নেই, যদি এই ফর্মুলাটা তোমাদের মুখস্থ আছে তাহলে নোট করার দরকার নেই, আর যদি নেই তাহলে নোট করো, কেন এখন কয়েকটা প্রবলেম ফেলবো, তোরা সলভ করবি, তাহলে সামনে ফর্মুলা থাকলে করতে পারবি। চলো তো 2 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি শেষ করো তো যা করার আছে। চলো, সময় নষ্ট করবি না, আনসার দিবি, ভুল হলে ভুল আনসার দে, যদি বলবি পাচ্ছি না সেটাও বল যে স্যার হচ্ছে না, যদি চুপ করে বসে থাকবি না, চেষ্টা কর, বল। স্যার অপশন ডি। কোশ্চেনটা পড়েছিস কি বলছে? হ্যাঁ স্যার। যে which of the following relates both as wave motion and as a stream of particles? আনসার ডি হবে না রে, দিল্লি হবে না? ইয়েস স্যার। হ্যাঁ, কি করে Yes, prove sir. হচ্ছে বলো তো? আমরা একটু আগে কি পড়লাম, যে যখন ওয়েভ গুলো, এনার্জি গুলো এমিট হবে কোন ফর্মে হবে, বল না? Discrete particle form. ওয়েভ ফর্মে Waveform. না? আর যেহেতু ওয়েভ ভেঙে ভেঙে যাচ্ছে, তাহলে এটা এক একটা পার্টিকেলের মতো বিহেভ করবে, তাহলে স্ট্রিম অফ পার্টিকেলের মতো কাজ করছে। স্ট্রিম অফ পার্টিকেল মানে পার্টিকেলটা অ্যাকচুয়ালি কি হয়ে গেল রে, এইগুলো হয়ে গেল প্যাকেট অফ এনার্জি, বুঝেছিস? নেক্সট বলো, এইসব কোশ্চেন 2 সেকেন্ডে সলভ হবে, ওরালি সলভ হবে, দেখ। Sir, 2:1. कौन फॉर्मूला से बना बेटा? Lambda 2 by lambda 1. हाँ, यहाँ पर जो बेटा हमारा प्रॉब्लम है वो है E1 by E2 is equals to lambda 2 by lambda 1। তাহলে দুটো ল্যামডা দিয়ে দিয়েছে, এনার্জি জিজ্ঞেস করছে, ইনভার্সলি হবে। এমস পরীক্ষাতে জিজ্ঞেস করেছিল, দেখ এইসব পাতি কোশ্চেন গুলো, আবার দেখ এই একই কোশ্চেন আবার যেইতে জিজ্ঞেস করছে, ওরালি হবে, আনসার বল। একই কোশ্চেন রিপিট হচ্ছে, আনসার বল। Sir, 2:1. Sir, 2:2. Delhi. না, নেক্সট দেখ একই কোশ্চেন আবার নিটে, এটাই দেখাবার চেষ্টা করছিলাম যে দেখ এই কোশ্চেন নিটে জিজ্ঞেস করেছে, এই একই কোশ্চেন যেইতে জিজ্ঞেস করেছে, আবার একই কোশ্চেন এমএস পরীক্ষাতে জিজ্ঞেস করেছে, বল না। যদি জিজ্ঞেস করার স্টাইলটা একটু চেঞ্জ করেছে, আর কিছু নয়, ব্যাপারটা একই। Sir, option D. Delhi. दिल्ली भूल, चलो देखी। अबे गधा, इतना सारा अच्छा काम करते हुए ऐसा गड़बड़ किया, बोल। E1 by E2 is equals to lambda 2 by lambda 2 by 1। lambda 1. Yes, E1 sir. কত রে 25, Hmm. E2 কত 50, মানে হাফ lambda 2 by lambda 1, ক্রস মাল্টিপ্লিকেশন কর, lambda 1 equals to 2 lambda 2, এটা হচ্ছে 2 না? lambda. দেখ তো কত Yes. সিলি মিস্টেক করেছিস। চলো নেক্সট প্রবলেম।
এই তো আমি এলাম এখন আর। এত সময় লাগছে রে? দেখ এমস পরীক্ষাতে জিজ্ঞেস করেছিল। স্যার অপশন ডি। আর একটা জিনিস দেখবি, অপশন যত যেভাবে দিয়েছে, দেখ এক একটা জিনিস ধরে রাখ, অনেক সময় না অপশন থেকে বোঝা যায় যে ওরা ওরা কি জিজ্ঞেস করতে চায় না। হ্যাঁ তার স্যার। মানে একটা জিনিস তো ক্লিয়ার, যা জিজ্ঞেস করছে তার আনসার বি আর ডি হবে না, একটা তো এখান থেকে ক্লিয়ার হবে। বলো তো কেন হবে না? স্যার সেকেন্ডে আছে বলে। তার কারণটা Unit- হচ্ছে ফ্রিকোয়েন্সি জিজ্ঞেস করেছে, আর ফ্রিকোয়েন্সি ইউনিট কি হয়? সাইকেল পার সেকেন্ড না? পাস পার হচ্ছে। সেকেন্ড ইউনিট ফ্রিকোয়েন্সি, তাহলে সেকেন্ড এইটা তো হতেই পারে না, সেকেন্ডটা না। আর আমার ফর্মুলা কি হচ্ছে? Yes, ই sir. ইজ ইকুয়ালস টু এইচ নিউ। তাহলে নিউ ইকুয়ালস টু কি হবে? ই বাই এইচ। এই By এইচ H. এর মান কত নিবি? স্যার 10 to the power 27 যেটা আছে 6.625 10 to the power minus 6.6 27. অব্দি নিবি। হুম 0.25 বাড়িয়ে ডেসিমাল বাড়িয়ে নিজের কাজটা বাড়াবি না। ইনটু 10 টু দি পাওয়ার অফ মাইনাস 34, এটাই তো হলো রে। স্যার ই তো আগে আছে 27 হবে, সরি মাই মিস্টেক, 27 27. না। এবার হুম 27টা যদি উপরে যায় তাহলে বল কত হবে? প্লাস 27 মাইনাস 5 কত হবে বল? 22 হবে। তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে, আমাদের 10 এর পাওয়ার পজিটিভ আসবে, হয়ে গেল। পজিটিভে আছে। আর ক্যালকুলেশনই অপশন সি। দরকার নেই। বুঝতে পারছিস? অনেক সময় অপশন তোকে হেল্প করছে রে, বুঝেছিস? আর দেখ Yes, তো sir. কোনো ক্যালকুলেশন দরকার, এখান থেকে বোঝা যাচ্ছে না 10 এর পাওয়ার প্লাসে আসবে। হ্যাঁ স্যার। চলো নেক্সট কোশ্চেন, আবার ট্রাই করো চলো। তোদের সামনে যে শর্টকাট ফর্মুলা দিয়েছি, যা লেখা আছে সেটা ইউজ করো। বলো তো কোন ফর্মুলাটা ইউজ করবি? 2 into বল। 10 to the power minus 16. আমাদের ফর্মুলা হচ্ছে ল্যামডা ইজ ন্যানোমিটারের যেটা। 10 টু দি পাওয়ার অফ মাইনাস 16, সরি এটা এনার্জি, ল্যামডা, তাহলে এনার্জিটা এখানে চলে আসবে। আর এনার্জিটা কোন ইউনিটে রাখতে হবে? জুলে, তো জুলে দিয়েছি, তাহলে 3.03 ইন্টু 10 টু দি পাওয়ার অফ মাইনাস 19 নিচে, আর উপরে হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার অফ মাইনাস 16। তাহলে বল এখানে হচ্ছে 2/3 ইন্টু 10 টু দি পাওয়ার অফ কত রে? 3। 3. তার মানে এটাকে রাফলি কত বলতে পারে? 0.666 ইন্টু 10 টু দি পাওয়ার অফ 3। তার মানে আনসারটা হচ্ছে 666। কোন হতে পারে আনসার? বল বল না। Yes, sir. কেন সময় লাগছে? লাগা উচিত নয়, সব খেলা 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে সলভ হবে। তোদের সামনে তো এখন ফর্মুলা লেখা আছে, আবার চেষ্টা কর। এটা দেখ নিটের পরীক্ষাতে কোশ্চেন জিজ্ঞেস, আবার নিটের 2003 কোশ্চেন, এটা তো আরো পাতি কোশ্চেন, আরো পাতি কোশ্চেন। তাড়াতাড়ি সলভ করতে দেখি।
কি হলো রে? বল না কি জিজ্ঞেস করেছে বল। closest value to the wavelength. ওয়েভলেন্থ জিজ্ঞেস করেছে, ন্যানোমিটারে জিজ্ঞেস করেছে, ঠিক আছে। দিয়েছে কি রে? Frequency. আমার আর কিছু দরকার নেই, ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু সি বাই ল্যামডা, মনে পড়ছে? এখানে এনার্জি কোনো গল্পই নেই, দেখ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট দিয়েছে কিন্তু দরকারই নেই, কেননা আমার কোশ্চেনটা তো এনার্জি দিয়ে ডিলই করছে না। ধোকা দেনে वाला কোশ্চেন है বেটা। এবার সোজা হয়ে গেল, তাহলে ফ্রিকোয়েন্সি মানে কি লিখবো? 3 × 10⁸ আর এটা কত? সরি, এখানে ল্যামডা 8 রাখবো আর into এখানে ফ্রিকোয়েন্সি রাখবো। তো ফ্রিকোয়েন্সি কত? 8 × 10⁻15। 15. আনসারটা মিটারে আসবে। এটাকে 10⁻⁻9 দিয়ে ভাগ দিয়ে দে, তাহলে আনসারটা ন্যানোমিটার হয়ে যাবে। এবার ক্যালকুলেশন কর, আর বলছে ক্লোজেস্ট, কাছাকাছি না? এই রাফলি ক্যালকুলেশন কর, বল নিচে আগে 10 এর পাওয়ার সলভ কর, বল কত আসছে? 6 আসছে নিচে, নিচে আর উপরে নিচে 6 আসছে। 6 আসছে, তাহলে উপরে কত থাকবে রে বল? 300 2 থাকবে। 300 থাকবে বাই 8, বল রাফলি কবার যাবে? 4 বার যাবে রে। 8 × 4 = 32 হয় না? হ্যাঁ স্যার। চলে অপশন কি? বলো এই কোশ্চেনে কি অসুবিধা ছিল তোদের? এত ছোট্ট ফর্মুলা, लैम्डा इक्वल्स फ्रीक्वेंसी इक्वल्स टू सी बाई लैम्डा। आप लोग ये सब धोखा में फंसे बेटा, क्वेश्चन को ध्यान से पढ़ो, सॉल्व करो। देख नीट 2003 में क्वेश्चन पूछा था, এটা পড়ে দেখতে একই কোশ্চেন 10 বছর পর আবার নিট জিজ্ঞেস করেছে। দেখ অ্যানালাইসিস দেখাচ্ছি, কোশ্চেনের অ্যানালাইসিস দেখাচ্ছি, শুধু ডেটাটা চেঞ্জ করেছে, একই কোশ্চেন। যেই কোশ্চেনটা 2003 এ জিজ্ঞেস করেছে 10 বছর পর নিট আবার জিজ্ঞেস করছে সেই কোশ্চেনটাকে। इसीलिए हाँ, बोलते बेटा प्रीवियस ईयर क्वेश्चन बनाओ, जरूरी है। अगर इस पे बेटा फुल कमांड रखोगे, मान के चलो 50% क्वेश्चन तो बेटा आप ऐसे ही सॉल्व कर दोगे। देख সলভ করে দেখ আনসার আসছে কিনা, ওটা তো করতে পারলি না, এটা ট্রাই করে দেখ। আনসার আসছে 50, ওখানে 40 ছিল, এখানে 50 হচ্ছে কিনা দেখ। হ্যাঁ স্যার 50। হ্যাঁ স্যার এসছে। এসেছে? হ্যাঁ এক্সাক্ট 50। নাও ট্রাই দিস কোশ্চেন, এটা সলভ করো। বলো এখানে কি জিজ্ঞেস করছে? বলো, यार समय देबो ना। अबे क्या पूछ रहा बेटा? एनर्जी का फॉर्मूला पूछ रहा और कुछ नहीं। तो बोल एनर्जी का फॉर्मूला क्या होगा? hc বাই hc ল্যাম্ডা বাই ল্যামডা। না? আচ্ছা বলতো এটা কতটা প্যাকেটের এনার্জির ফর্মুলা হলো?
1 mole. কটা প্যাকেটের One এনার্জি mole. ফর্মুলা এটা? একটা প্যাকেট। একটা প্যাকেট। আর আমার কোশ্চেন এনার্জি কি জিজ্ঞেস করেছে? এতটা এনার্জি Per mole. পার মোলে জিজ্ঞেস করেছি। তার মানে এক মোলের জন্য কি করব? অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করব না? দেখ না বাবা, এইচ এর মান দিয়ে দিয়েছে, না দিলেও আমরা জানি। সি এর মান দিয়ে দিয়েছে, না দিলেও আমরা জানি। অ্যাভোগাড্রো দিয়ে দিয়েছে, সেটাও আমার দরকার নেই। এমনি বল না, সিজেস সিস্টেমে তোদের কাছে নোট লেখা আছে রে? 3.99 into 10 to the power. হ্যাঁ, কি ছিল বল? 3.99 into 10 to the power, এটা 10 to the power 5. না, ওটা বলছি না রে, এই যে ফর্মুলা তোদের নোট করালাম এখন, এটা করবি না নোট দেখ তো এই ফর্মুলা গুলো? হ্যাঁ স্যার। अरे यार चल ना। এটাই না? তাহলে সিজেস সিস্টেম হলে আমাদের ক্যালকুলেশন এর মধ্যে হবে। তো 2 into 10 to the power of -23, আর এবার যদি অ্যাভোগাড্রো নাম্বার চলে আসে না, তাহলে কি হয়ে যাবে? 6 into 10 to the power of 23 by lambda in সেন্টিমিটার। কিন্তু আমার এনার্জিটা কিসে চাই? জুলে চাই। আনসারটা তো জুলে আসবে। জুলটাকে আগে করার জন্য কি করবি বল? ইনটু 10 to the power of 7 করে দে। তাহলে বল একটা লামসাম ক্যালকুলেশন কর। 23 কেটে গেল, আর এখানে হচ্ছে 12 into 10 to the power of 7। বলতো 12 ইন্টু মাথায় রাখবি, 12 ইন্টু। তার মানে যদি এই ফর্মুলা গুলো মাথায় রাখতে পারি, যেটা একটু আগে দেখালাম, দেখ এত সময় লাগবে না, কত তাড়াতাড়ি সলভ হবে বল। আমাদের ক্যালকুলেশন কি এসেছিল রে? 12 ইন্টু 10 to the 7. power of 7। আবার আনসার কোনটা হবে? এটা হবে স্যার। এ হবে। আর এটাই তো হচ্ছে Yes. 12 না? তুই হ্যাঁ স্যার। আমি বললাম 12 into 10 to the power of 7। তাহলে 12 into 10 to the power of 7 means also 1.2 into 10 to the power of 8। তাহলে দেখো তো এটা 1.2 হচ্ছে কি না? হ্যাঁ স্যার। Yes sir. यही बोले बेटा। देख, सोच तो, अगर आपका ये फॉर्मूला जो अभी आपको हम रटवाए हैं बेटा, जो अभी आपको हम रटवाए, क्या रटवाए कि एनर्जी जूल में मांगेगा, तो ऊपर क्या लिखेंगे बेटा? 2 into 10 to the power of -23 by lambda in सेंटीमीटर। सोच तो, अगर ये फॉर्मूला तेरा रटा हुआ रहेगा तो कितना टाइम लगेगा? एवोगाड्रो नंबर से मल्टीप्लाई किया और अर्ग में कन्वर्ट कर दिया, देख के ही समझ में आ गया, कट गया बेटा 12 10 to the power of 7, आंसर सॉल्व। यही चीज बोले बेटा फिर से, नीट का हर प्रॉब्लम डिपेंडिंग ऑन द नेचर ऑफ क्वेश्चन एंड योर नॉलेज। ओरली 2 सेकेंड, 5 सेकेंड, 10 सेकेंड, 20 सेकेंड, बहुत ज्यादा हुआ तो बेटा 30 सेकेंड लगता प्रॉब्लम को सॉल्व करने में। उससे ज्यादा टाइम नहीं लगेगा केमिस्ट्री का प्रॉब्लम बनाने में। चलो ट्राई करो फिर से, अब ट्राई कर। दो 2014 का क्वेश्चन है बेटा। सर डी सर। बोलो आंसर बोलो। डी उत्तर सर। बॉम्बे ना दिल्ली? दिल्ली। ক্লিয়ার? বল কোন ফর্মুলাটা ইউজ করলি? सर नैनोमीटर फॉर्मूला 20। Nanometer form. বুঝেছিস? यस सर। चल बेटा अगला प्रॉब्लम बनाओ।
Sir, option C. বলো। Sir, option C. ऑप्शन सी। जा फंसे गली। देख बेटा कहाँ गड़बड़ किया है। आप लोग बेटा क्वेश्चन को ही नहीं समझे। पहले क्वेश्चन को एक बार दोबारा पढ़, फिर हम आपको एक्सप्लेन करेंगे। बेटा क्वेश्चन को दोबारा पढ़। पढ़ लिया बेटा लोग? Sir, per atom বলে স্যার। হয়ে গেল খেলাটা। আর এখানে কার দিয়েছে? মলিকিউলের দিয়েছে। বল একটা মলিকিউলে কটা অ্যাটম? দুটো। দুটো। তো হয়ে গেল। দেখ তো বুঝতে পারছিস এবার কেন তোর आंसरটা হ্যাঁ ভুল স্যার। এসেছে। और ये भी याद रखना बेटा, कॉम्पिटिटिव एग्जाम में ना भूल आंसर भी आपको ऑप्शन बना के दे देगा। और जो लोग नहीं बना पाए सुनो, देखो की बोलছে। देख तो बोल, इतना एनर्जी क्या हुआ? एब्जॉर्ब किया। ठीक है, समझना क्वेश्चन को। आपके पास A2 मॉलिक्यूल है बेटा, ये A2 मॉलिक्यूल है। आप इसमें एनर्जी दिए, कितना एनर्जी दिए? 4.4 इंटू 10 टू द पावर -19 एनर्जी दिए। लेकिन इस बॉन्ड को तोड़ने के लिए, टू ब्रेक दिस बॉन्ड, हाउ मच एनर्जी इज रिक्वायर्ड अकॉर्डिंग टू क्वेश्चन? 4.0 इंटू 10 टू द पावर -19। नाउ যারা বুঝতে পারোনি তাদের জন্য কোশ্চেন। বলো তো, যদি 4.4 ইনটু 10 টু দি পাওয়ার -19 এনার্জি আমি দিলাম, আর ওই যা দিয়েছি সেটা খরচ হয়েছে কত রে? 4 ইনটু 10 টু দি পাওয়ার অফ -9। তাহলে বাকি এনার্জি কি হলো? বাকিটা কোথায় গেল? আমি এতটা দিলাম, এতটা ওটাই খরচ কাইনেটিক করলাম, এনার্জি রিলিজ হয়ে বাকিটা যাবে। কি হলো? কাইনেটিক এনার্জি। ওটাই তো কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। তাহলে বাকি মানে কি? মাইনাস করব। মাইনাস করলে দেখতে এমনি মাইনাস হয়ে যাচ্ছে, এতটা হবে। এতটা কাইনেটিক এনার্জি কার হলো? ভাঙার পর দুটো এ, দুটোর হলো। জিজ্ঞেস করছে একটা কত হবে, একটা কত হবে, বাই 2 করব। চলো বেটা একটু ট্রাই করো। এখানে হয়তো অনেক কিছু তোমাদের পড়া নেই, তবু কোশ্চেনটা এইভাবে অনেক সময় মার্জ করে দেয় টপিক গুলো। करने के बाद वहां जाके ऐसे करना, यहाँ पे उसका वैसा नहीं करना। স্যার অপশন 4। এক্স্যাক্টলি। বলতো রিডবার্গ কনস্ট্যান্টের এটা মার্কিং ভুল আছে, 4টা হবে। ঠিক আছে, রিডবার্গ কনস্ট্যান্ট ইউনিট কি হয়? ইউনিটলেস। হ্যাঁ যা বাবা, ইউনিট। কালকে পড়ালাম আজকে ভুলে গেলি রে। হ্যাঁ, রিডবার্গ কনস্ট্যান্ট কি পড়েছিলাম মনে কর? 1.09 into 10 to the power 7 মিটার ইনভার্স। অথবা পড়েছিলাম 109,678 সেন্টিমিটার ইনভার্স। তাহলে মিটার ইনভার্স সেন্টিমিটার সেটা কার ইউনিট? এটা হচ্ছে ওয়েভ, বল ওয়েভ নাম্বারের ইউনিট, ওয়েভ নাম্বারের, এনার্জি ইউনিট নয়। ঠিক আছে, চলো নেক্সট টপিকে চলে এলাম। নেক্সট টপিকটা কি রে আমাদের? ব্ল্যাক বডি রেডিয়েশন। হ্যাঁ, এটা এমনি তোদের সিলেবাস নিয়ে জাস্ট নলেজের জন্য দিচ্ছি, কারণ একটু আগে আমরা পড়েছি যে ব্ল্যাক বডি রেডিয়েশনটাকে এক্সপ্লেন করতে পারি, এটা হয় কি। আমরা একটা কথা পড়েছি বা জানি যে এমন একটা বডি যে সব কটা এনার্জি অ্যাবজর্ব করে নেবে, কিছুটাই ছাড়বে না, সেই বডিটাকে কি বলবো? ব্ল্যাক বডি। ব্ল্যাক বডি। এমন একটা বডি যে পুরো এনার্জিটাকে অ্যাবজর্ব করে নেবে। ঠিক আছে, এবার একটা মজার গল্প শোন। দেখ ব্ল্যাক বডিটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করছি, শোন। আচ্ছা বলতো, লোহা দেখেছিস? লোহা? হ্যাঁ স্যার। একটা লোহা, একটা বার, আয়রন বার। এটাকে যদি আমরা হিট করি বলতো, হিট করলে প্রথমে কোন রং দেখা কালার পাওয়া যায়? প্রথম কালারটা কি পাচ্ছি আমরা?
প্রথমে আচ্ছা, শুনে রেড হয়ে যাবে। লাল হবে, প্রথম লাল হবে, এটাকে আমরা রেড হট বলি। আচ্ছা, কেমিস্ট্রিতে দুটো হট হয়, একটাকে আমরা রেড হট বলি, রেড হট পড়েছিস? হ্যাঁ স্যার। কেমিস্ট্রিতে আর একটা হট হয়, তার নামটা কি? হোয়াইট হট। হোয়াইট হট। কোনটা বেশি গরম রে? হোয়াইট হট। হোয়াইট হট। তার মানে রেড হট গরম কম? হুম। হ্যাঁ রিপ্লাই দিবি না, গরম কম। আচ্ছা, হ্যাঁ, রেড স্যার। হট যদি লেস হট, এটা কম গরম, তার মানে এখানে এনার্জিটা কম না বেশি? এনার্জি কম অ্যাবজর্ব করেছে। এনার্জি কম না, এনার্জি কম। হুম। এবার বল VIBGYOR, এখান থেকে বল কার ওয়েভলেন্থ বেশি? স্যার ভায়োলেট ভায়োলেট। লাল লাল। red, sir. কি করছিস কেন? পড়ার স্পেকট্রাম রে, লাভটা কি হলো? ভুলে হুম, স্যার, গেছিস? নার্সারিতে তোরা পড়েছিলিস, মনে কর তোদের একটা কোশ্চেন ছিল যে লাল রঙের ডেঞ্জার সাইন কেন ইউজ করা হয়? হ্যাঁ, এসব তোদের স্কুল লেভেলে কোশ্চেন ছিল 9-10 এ, যে ডেঞ্জারের সাইন লাল কেন ইউজ করা হয়? কি উত্তর ছিল? যে লালের ওয়েভলেন্থ বেশি হয়, দূর থেকে দেখা যেতে পারে লাল রং, সেই জন্য এটাকে ইউজ করা হয়। লালের ওয়েভলেন্থ বেশি। বেশি বেশি, তাহলে লজিকটা ইউজ কর না, বল লাল মানে আমরা কি দেখলাম? এনার্জি কম, নিশ্চয়ই ওয়েভলেন্থ বেশি হবে। এটাই তো রিলেশন হচ্ছে প্ল্যাঙ্কসের, দেখো তো। বুঝতে পারছিস? এবার শোন, আমি হিট করছি প্রথমে লাল রং, আমি হিট করেই যাচ্ছি, তারপর কি দেখতে পাবি? অরেঞ্জ। তারপর কি দেখতে পাবি? ইয়েলো। তারপর গ্রিন। কেন বলতো? যেমন যেমন এনার্জি বাড়বে, ওয়েভলেন্থ গুলো কমবে, করতে করতে ব্লু, ভায়োলেট, ইন্ডিগো, আর একটা সময় যখন সব কটা কালার চলে আসবে, তখন কি কালার দেখবি রে? হোয়াইট। হোয়াইট হট। এটাই হচ্ছে, দেখ এই ডায়াগ্রাম থেকে দেখো তো, কিছু বুঝতে পারছিস? এই দেখো, এই ডিফারেন্ট কালার প্যাটার্ন, মানে এখানে সবকটা এনার্জি। বল এখানে সব থেকে বেশি কোন জায়গাটা গরম? ওই এন্ডটা যেটা হোয়াইট হয়ে আছে। যেমন এখানে দেখো, কিছু তোমাদের জন্য ডেটা দিয়েছি, যখন গরম করা হচ্ছে লোহাটাকে 500 ডিগ্রি সেন্টিগ্রেডে এই কালার পাওয়া যায়। যেমন দেখো তো, কালার যেমন যেমন টেম্পারেচার বাড়াচ্ছি, কালার দেখো কিভাবে চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছিস? চলো নেক্সট টপিকে আসছি, যেটা তোমাদের সিলেবাসে আছে, এটা তোমাদের স্যার তাহলে বেসিক্যালি আমরা স্যার গ্রিন আর ব্লু যে সেকশনটা, ওটা তাহলে আমাদের আই কি ধরতে পারে না? না, ওটা অত মানে একসঙ্গে সব কালার ওইভাবে পাওয়া যায় না, মোটামুটি অনেক সময় দেখি হালকা করে গ্রিন চলে গেল, ওটা পরে বসে পুরো অবজার্ভ করতে হবে। কখনো সময় পাবি, চলে যাবি লোহার দোকান দেখেছিস যেখানে লোহাগুলো লাল করে, একটু বসে দেখবি, অনেকেরই দেখতে পাবি। নেক্সট টপিকটা কি পড়তে যাচ্ছি রে? ফটো ইলেকট্রিক এফেক্ট। এটা তোদের ফিজিক্সেও আছে, আবার কেমিস্ট্রিতেও আছে। ফিজিক্সে অনেক ডিটেল আছে, কেমিস্ট্রিতে অত ডিটেল নেই, শুধু ইন্ট্রোডাকশন পার্টটা আছে। কিন্তু কেমিস্ট্রিতে ইন্ট্রোডাকশনটা জিজ্ঞেস করে, নিউমেরিক্যাল প্রবলেম জিজ্ঞেস করে, আর গ্রাফ জিজ্ঞেস করে, তিনটে কথা হবে এখানে। তা আগে কনসেপ্টটা শুনি না, ফটো ইলেকট্রিক এফেক্ট কি হচ্ছে, কনসেপ্টটা শুনি। এগুলো ছেড়ে দাও, এগুলো তুমি পড়বে। এখানে দেখো ডায়াগ্রামটা দেখো, এই যে তুমি দেখতে পাচ্ছ, এইটা কি ডায়াগ্রামের মধ্যে? তাহলে এইটা হচ্ছে মেটাল সারফেস, মেটাল সারফেস। আমার সঙ্গে কথা বলতে থাকবি, বল রিপ্লাই দে, এটা কোন মেটাল হয়? ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য বেসিক্যালি আমরা কোন মেটাল ইউজ করি? বল উত্তর দে, উত্তরটা শোন। অ্যালকালি মেটাল ইউজ করা হয়, মানে গ্রুপ 1 এর মেটাল ইউজ করা হয়, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। এখান থেকে একটা কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে কেন ফটো ইলেকট্রিক এফেক্টে অ্যালকালি মেটাল ইউজ করা হয়, তাই একটু পরে সেটা আমরা আসবো। এবার দেখো নেক্সট কি হচ্ছে। এবার এই আমরা জানি মেটালের সারফেসে ফ্রি ইলেকট্রন গুলো পাওয়া যায়, এগুলো ইলেকট্রন আছে। আর এইগুলো এখানে একটু ল্যাঙ্গুয়েজটা ধরবি, এগুলো কি? এগুলো হচ্ছে ফোটন, মানে তুমি যেটা দেখছো এটা হচ্ছে একটা প্যাকেট অফ এনার্জি, দিস ইজ ওয়ান প্যাকেট অফ এনার্জি, দিস ইজ আনাদার প্যাকেট অফ এনার্জি, এক একটা প্যাকেট অফ এনার্জি। আর এই প্যাকেট অফ এনার্জি এসে যখন এই ইলেকট্রন গুলোকে হিট করছে, তখন ইলেকট্রন গুলো বেরোতে শুরু করছে। যে ইলেকট্রনটা বেরোচ্ছে তাদেরকে কি নাম দিয়ে ডাকা হবে? ফটো ইলেকট্রন। আর এই ফেনোমেনাটাকে কি নাম দিয়ে ডাকা হচ্ছে? ফটো ইলেকট্রিক এফেক্ট। ঠিক আছে, এবার কয়েকটা কথা বলতে যাচ্ছি, শুনবি ভালোভাবে, মন দিয়ে শুনবি। হ্যাঁ, একটা গল্প আছে, আর তোদের তো সব ভালো ভালো সিনিয়র ছেলেরা। মাসুদ, হ্যাঁ স্যার বলুন। মাসুদ, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। তোর আওয়াজ আসছে না রে মাসুদ। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বেড়াতে যাবি, বেড়াতে যাবি?
কোথায়? এই মাসুদের গল্প শোনাচ্ছি, শোন। মাসুদের গল্পটা কি, ভালো হয় শুনবি। এই গল্পের মধ্যে ফটো ইলেকট্রিক এফেক্টের পুরো মেকানিজমটা বোঝাবো। মাসুদের গল্প কি, মাসুদ গিয়ে নিজের বাবাকে বলে যে বাবা আমি বেড়াতে যাব, দার্জিলিং যাব, টাকা দাও। বাবা বললো দার্জিলিং যাবি, এনো 500 টাকা, যাও দার্জিলিং। এবার ও যখন গিয়ে টিকিট কাটাতে যাচ্ছে, টিকিট নিতে গিয়েছে দার্জিলিং যাওয়ার জন্য, তো দেখছে টিকিটের দাম 600 টাকা। প্রথম কোয়েশ্চেন, বল যেতে পারবে? না স্যার। না যেতে পারবে না। আবার বাড়ি এলো, এসে বললো বাবা টিকিটের দাম 600 টাকা, তুমি তো 500 দিয়েছো, যেতে পারবো না। আচ্ছা যা, 100 টাকা আর নেই, 600 টাকা নেই, যা। বলো যেতে পারবে? টিকিটটা কাটা হবে স্যার, কিন্তু ওখানে গিয়েও তো আরে এক্সপেন্স যেতে আছে। পারবে কি পারবে না, তোকে ট্যুর প্ল্যান করতে বলিনি, তুই ট্যুর প্ল্যান হ্যাঁ স্যার, হ্যাঁ যেতে পারবে। বাহ, হ্যাঁ যেতে তাহলে আবার পারবে। বলবি স্যার হোটেল বুকিং, খাবার, যেটুকু। যেতে পারবে কি পারবে না বল? হ্যাঁ স্যার যেতে পারবে। হ্যাঁ, দার্জিলিং তো পৌঁছে যাবে না এই টাকা থেকে, দার্জিলিং গিয়ে তারপর কি করবে? পারবে। গিয়ে তারপর কি করবে? কিছু করবে না, পকেটে টাকা নেই, কিছু নেই, চুপ করে বসে থাকবে। ও চুপ করে বসে থাকবে, ঠিক আছে? মাসুদ, ওই মাসুদ, ঘুমিয়ে পড়লো ছেলেটা। যাই হোক, এবার শোনো, কিন্তু যদি বাবা 1000 টাকা দিত, তাহলে বল কি যেতে পারতো কি পারতো না? হ্যাঁ স্যার आराम से। হ্যাঁ है পারতো। ना? और जाके क्या करता बेटा, 600 रुपया खर्च करता टिकट में और 400 रुपया में घूमता। अब सोचो तो अगर उसका बाबा 2000 रुपया देता तो ইজিলি পারতো স্যার। 600 रुपया जाने में और 1400 में, তার মানে বেশি ঘুরতো। তাহলে বল ওর কখন এনার্জিটা বেশি হয়ে যেত? 2000 এ। 2000 এ না? ব্যাস এই লজিকটা ইলেকট্রন অ্যাপ্লাই কর, যে ইলেকট্রনটা কি বেরোবে এমনি না, ওকে বেরোবার জন্য একটা না। এনার্জি চাই। সেই এনার্জি নামটা কি রে? তার নাম আয়োনাইজেশন এনার্জি। মনে পড়েছে? আয়োনাইজেশন এনার্জি। ইয়েস স্যার। বলতো অ্যালকালি মেটালের আয়োনাইজেশন এনার্জি বেশি হয় না কম হয়? স্যার বেশি হয়। কম হয়, কম ও। হয়। আয়োনাইজেশন এনার্জি পিরিয়ডিক টেবিলে লেফট রাইট বেড়ে যায়, হ্যালোজেন ফ্যামিলির বেশি হয়, অ্যালকালি মেটালের কম হচ্ছে। বুঝলি? হ্যাঁ স্যার। তাহলে এবার যদি জিজ্ঞেস করে যে কেন অ্যালকালি মেটাল ইউজ করা হচ্ছে, তাহলে উত্তরটা বার কর। যাতে ইজিলি ইলেকট্রনটা রিলিজ হয়। হ্যাঁ, বলবি যেহেতু ওখানে ওর আয়োনাইজেশন এনার্জি কম, তার মানে কম শক্তিতে ইলেকট্রনটা বেরিয়ে যাবে, বেশি শক্তি দরকার নেই। ঠিক? ইয়েস স্যার। তো মেনে নাও যে এই ইলেকট্রনটাকে বার করার জন্য শক্তি চাই 500 জুল, আর সরি 600 জুল। মানে ওই গল্পটা ধরে চলবি, মাসুদের গল্প। ওর দার্জিলিং যাওয়ার টাকা কত দরকার ছিল? 600 টাকা, আমি সেটা 600 জুল করে দিলাম। আর বাবা কত দিল? 500 জুল। 500। বল ইলেকট্রন বেরোবে? না স্যার। না। না, বেরোবে না। কিন্তু যদি 600 জুল এনার্জি ফোটনটা দিই, ইলেকট্রন বেরোবে? হ্যাঁ স্যার। বেরিয়ে কি করবে? বসে থাকবে চুপচাপ। বসে জাস্ট থাকবে, বেরোবে। রেস্টে চলে যাবে না? রেস্ট। কিন্তু যদি 1000 জুল এনার্জি দিলাম, তাহলে কি করবে? বলবি স্যার 600 তো বার করতে খরচ হয়ে যাবে, বাকি 400 হয়ে যাবে ওর কাইনেটিক এনার্জি। এই কাইনেটিক এনার্জি নিয়ে ঘুরতে থাকবে না? ইয়েস স্যার। বুঝেছিস? এবার আচ্ছা। এখানে যে Yes, sir. গল্পটা বোঝালাম, এই গল্পের মধ্যে এবার কয়েকটা টার্মিনোলজি জেনে নাও। যে এনার্জিটা আমরা দেব, তার নাম দেব আমরা ইনসিডেন্ট এনার্জি। ইনসিডেন্ট এনার্জি, আগে এই ল্যাঙ্গুয়েজ গুলো শিখে নেন। আর যে এনার্জি আমরা খরচ করব বার করার জন্য, তার নাম হবে থ্রেশহোল্ড এনার্জি। থ্রেশহোল্ড এনার্জি। থ্রেশহোল্ড এনার্জির আর একটা নাম ওয়ার্ক ফাংশন। মনে পড়ছে কিছু? ইয়েস হ্যাঁ, স্যার, sir. পাই দিয়ে ডিনোট করা। ঠিক আছে, তাহলে যেটা দেব তার নাম ইনসিডেন্ট এনার্জি। বা সিম্বল গুলো দেখে নাও, ইনসিডেন্ট এনার্জি সিম্বল ই, আর থ্রেশহোল্ড এনার্জি ই নট, ই জিরো। আবার এই এনার্জি যা ওয়েভলেন্থ হবে, যে এনার্জিটা হচ্ছে তার যা ওয়েভলেন্থ হবে, তার নাম ইনসিডেন্ট ওয়েভলেন্থ, সিম্বল ল্যামডা। আর এই যে এনার্জি, তার ওয়েভলেন্থ হবে ল্যামডা নট, নামটা কি হবে বল? থ্রেশহোল্ড ওয়েভলেন্থ। থ্রেশহোল্ড ওয়েভলেন্থ, থ্রেশহোল্ড ওয়েভলেন্থ। ঠিক। আবার এই এনার্জি যেটা ইনসিডেন্ট এনার্জি, তার ফ্রিকোয়েন্সি হবে ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সি। আর এটাকে কি বলবি বল? থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। ল্যাঙ্গুয়েজ টার্ম গুলো ধরতে পারছিস? বার হ্যাঁ, করার জন্য যা হবে তার নাম থ্রেশহোল্ড, আর তার সিম্বলের নিচে আমরা জিরো দেব, ই নট, ল্যামডা নট, নিউ নট। আর বাকিটা কি রে আমাদের? ইনসিডেন্ট। ক্লিয়ার এই অবধি? ইয়েস স্যার।
ভেরি গুড। এবার শোনো, সব কনসেপ্ট গুলো বোঝালাম, এবার একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি বলা হয় যে ফটো ইলেকট্রিক এফেক্টের কন্ডিশন কি, তাহলে দেখ প্রথম কন্ডিশন দেখ তো, বুঝতে পারছিস এইটা হবে। Yes, sir. হ্যাঁ স্যার। ক্লিয়ার করো রে। স্যার। কারণ হুম। এটা তখনই পসিবল যখন ইনসিডেন্ট এনার্জি হয়তো থ্রেশহোল্ড এনার্জি সমান হবে বা তার থেকে বেশি হবে। বেশি বেশি হবে। হবে। সেইভাবে বলতে পারি যে threshold frequency should be greater than equals incident frequency should be greater than equals to threshold, ইয়েস স্যার। আর incident হুম। lambda should be less than equals to threshold, কেন এটা তো ইনভার্সলি প্রপোর্শনাল বলে উল্টো হবে। এটা হচ্ছে কি, এটা হলো কন্ডিশন ফর ফটোইলেকট্রিক এফেক্ট। বুঝেছিস সেই অবধি? ইয়েস স্যার। হ্যাঁ, আচ্ছা তোদের কি মনে হয়, একটা কোশ্চেন আনসার দিবি, হ্যাঁ? আমি যদি লাল রং ইউজ করি, এই লাল রঙের লাইট ইউজ করি, রেড লাইট, তাহলে ইলেকট্রনটা কি বার করতে পারবো? একটু লজিক্যালি চিন্তা কর। তুই বলবি স্যার না। চান্স কম আছে, কেন? হ্যাঁ স্যার, ওয়েভলেন্থ বেশি তো। স্যার লাল রঙের তো ওয়েভলেন্থ বেশি হয়, তার মানে তার কাছে এনার্জিটা কম আছে, কম কম আছে। আছে। না? যেমন দেখো তোমাকে হুম। দেখাচ্ছি একটা আরো ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটা কটা রঙের কালার দেখা যায়, লাইট ইউজ করছি দেখ তো, 3টে। তিনটে। তিনটের মধ্যে দেখো তো লাল রং যখন দিলাম তখন নো ইলেকট্রনস। কেন নো ইলেকট্রন? কাকে দিচ্ছি Electron। সেটাও দেখে নাও। আমরা কাকে Potassium। দিচ্ছি? পটাশিয়াম কে। স্যার পটাশিয়ামের জন্য Potassium। ইলেকট্রন বার করার জন্য কত এনার্জি দরকার? তার মানে এটা 2 কোন এনার্জি? 2.2 এটা ই নট হয়ে গেল, থ্রেশহোল্ড এনার্জি বা ওয়ার্ক ফাংশন। থ্রেশহোল্ড এনার্জি। আর এখানে এনার্জি কত? 1.77, তাহলে এটা তো কম, কিন্তু হুম। এটা দিলে হবে 0.25 ইভি হ্যাঁ। কারেন্ট এনার্জি। 0.25 না? আর এটা দিলে আরো বেশি হবে, দেখ হুম। তো অনেক বেশি। বুঝতে পারছিস? ইয়েস স্যার। এবার দেখতো যেখানে হুম। এটা ইলেকট্রনটা বেরোবার পর এই যে এটা কাইনেটিক এনার্জি হবে, তাকে সলভ করে আমরা ভেলোসিটি মানটা এখানে দেখাচ্ছি। এটা যেটা এক্সট্রা, এখানে এক্সট্রা এনার্জি কত রে? এখানে 0.25 ইলেকট্রন ভোল্ট, এখানে এক্সট্রা এনার্জি কত? 1.1 ইলেকট্রন ভোল্ট না? 1.1। তাহলে এই এক্সট্রা এনার্জিটা কি? এটাই তো কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি বেশি হলে দেখ ভেলোসিটিটাও বাড়ছে। তো পরীক্ষাতে Yes, sir. এসব জিজ্ঞেস করবে, কত ভেলোসিটি হবে, কত কাইনেটিক এনার্জি হবে, কত থ্রেশহোল্ড হবে, যে কোনো একটা জিজ্ঞেস করতে পারে। তাহলে লজিকটা ক্লিয়ার এবার? হ্যাঁ স্যার। তার মানে দেখো তো, দেখো তোমাদের জন্য আমি কয়েকটা ভিডিওটা তৈরি করেছি, দেখি তোমাদেরকে যদি বোঝাতে পারি। দেখো এই যে তোমরা সেটআপটা দেখতে পাচ্ছ, এই সেটআপটা কি সেটআপ? এই সেটআপটা একটু বোঝো, ফটো ইলেকট্রিক এফেক্ট মেকানিজম কিভাবে কাজ করে সেই সেটআপটা বোঝাচ্ছি, বোঝো। দেখো এখানে বুঝবি, এই হচ্ছে দুটো ইলেকট্রোড, এটা একটা ইলেকট্রোড ব্যাটারির টার্মিনাল সঙ্গে জয়েন করা আছে, দেখো। আর এইটা এইদিকে একটা প্লেট, এটা ব্যাটারির টার্মিনালের সঙ্গে জয়েন করা আছে, ঠিক আছে? এবার আর কি কি সিস্টেম আছে বোঝো। এইটা ব্যাটারির পজিটিভ টার্মিনালের সঙ্গে যোগ করা আছে, আর এটা ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সঙ্গে যোগ করা আছে, তার মানে এটা নেগেটিভ, এটা পজিটিভ। আর এখানে লাগানো থাকবে কি? এখানে লাগানো থাকবে ওই মেটাল প্লেট, ঠিক আছে? আর এখান থেকে লাইট দেওয়া হবে। তাহলে বল, এই মেটাল প্লেটে যদি এখান থেকে লাইট দেওয়া হয়, আমি ভুল করছি, সরি, আমি মাই মিস্টেক, আমি ডায়াগ্রামটা একটু ভুল করলাম। এই দেখ, এই যেটা পজিটিভ, এইটা নেগেটিভ, আর এই প্লেটটা যেটা, এটা মেটাল প্লেট। কোন মেটাল প্লেট? অ্যালকালি মেটাল। অ্যালকালি। এবার এখান থেকে লাইট গুলোকে অ্যালাউ করা হবে যে এসো হিট করো, এটাকে হিট করো, এটাকে। তাহলে বল, এটাকে হিট করলে কি বেরোবে? ইলেকট্রন বেরোবে, ইলেকট্রনস। ঠিক আছে? এবার সামনে এটা পজিটিভ থাকে, এটা নেগেটিভ থাকে, আমি ভুল করছি, আমার মিস্টেক আছে, এটা সামনে পজিটিভ রাখা হয়। তাহলে বল, এই যে ইলেকট্রন গুলো বেরোবে সামনে, পজিটিভ এন্ড কি করবে? অ্যাট্রাক্ট হবে, হ্যাঁ স্যার। এখানে গিয়ে ইলেকট্রনটা ট্রান্সফার হবে। আর ইলেকট্রনটা যখন এই ওয়্যার দিয়ে এখান থেকে হয়ে যাবে, আমরা এখান থেকে ডেটা থেকে বুঝতে পারবো যে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। আর যদি ওয়্যার থেকে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, তার মানে বল আমরা কি জেনারেট করলাম? ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি। আর কি দিয়ে জেনারেট করলাম? এনার্জি। তোদের মাধ্যমিক লেভেলে একটা কোশ্চেন আসতো যে কোন এনার্জি কিসে কনভার্ট হচ্ছে, তা আমরা বলতে পারি ইন দিস কেস লাইট এনার্জি ইজ কনভার্টেড ইনটু ইলেকট্রিক্যাল Yes, এনার্জি। sir. মনে পড়ছে? Yes, sir. ঠিক আছে বেটা, সিস্টেম समझ में आया? ঠিক। এবার চলো আর একটা ভিডিও দেখাচ্ছি, এটা দেখ, এটা দেখ, এই দেখ, আমাদের একজন বন্ধু লনি, ওর ল্যাবে গেলাম আমরা, আর লনি কিছু বলবে না, ও চুপ করে থাকবে, শুধু আমার কথাটা শুনলো। লনি কি করছে দেখ, প্রথমে কি রং নিল রে? লাল রং। Red. হ্যাঁ,
তার সঙ্গে সিস্টেম গুলো বুঝে নে। এই পুরো সেটআপ আছে ফটো ইলেকট্রিক এফেক্টে। যদি ইলেকট্রন ট্রান্সফার করবে এই লাল রং থেকে, তাহলে এইখানে দেখ ডান দিকে দেখ মিটার লাগানো আছে, ঠিক আছে? এখন বলতো কোন ডিফ্লেকশন দেখতে পাচ্ছিস? কোন ডিফ্লেকশন দেখতে পাচ্ছিস লাল রঙের? ডান দিকে দেখ তো কোনো ডিফ্লেকশন আছে, ফলো করবি। এই দেখ রেড লাইটটা নেওয়া হয়েছে, আর রেড লাইটটা ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য ইউজ করলাম, আমরা লাইটটাকে রাখলাম। এবার দেখো দেখো কি দেখাচ্ছে মিটার রিডিং, বল। কোনো ডিফ্লেকশন নেই, জিরো না? তার মানে ইলেকট্রন বেরোয়নি। ইলেকট্রন বেরোলেই তো ইলেকট্রন ফ্লো করবে ওয়্যার থেকে, তাহলে তো ডিফ্লেকশনটা দেখতে পাবো, বুঝতে পারছিস? এবার দেখ কোনো ডিফ্লেকশন নেই, লাল রং। চলো কালার চেঞ্জ করি। তার মানে লাল রং, একটু আগে আমি তোমাদের কি বলেছিলাম, লাল রঙের ওয়েভলেন্থ বেশি মানে এনার্জি কম, তাহলে বেসিক্যালি Yes, sir. লাল রংটা ইউজ করা যায় না। এবার দেখো অন্য কালার ইউজ করছি, কোন কালারটা ইউজ করছি দেখ তো, ইয়েলো। চলো দেখি এখানে কি হয় ইয়েলো দিলে, বা অরেঞ্জ, এটা ইয়েলো বা অরেঞ্জ ধরে নাও। তা ওর তুলনায় এর এনার্জি একটু বেশি হবে, দেখ তো ডিফ্লেকশনটা একটু পেয়েছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ, তার মানে এখানে ফটো ইলেকট্রিক ইফেক্টটা হলো। এবার ধরো অন্য লাইটটা নিলাম, কোন রংটা নিচ্ছি এবার, নেক্সট কালারটা দেখো তোমরা। নেক্সট আমরা নিচ্ছি গ্রিন কালার। দেখি গ্রিন লাগালে কতটা ডিফ্লেকশন হচ্ছে দেখো। আরো বেশি হলো না? হ্যাঁ স্যার। কি মনে হয় কোন কালার থেকে সব থেকে বেশি ডিফ্লেকশন পাওয়ার চান্স? কালার বল। স্যার ভায়োলেট। ভায়োলেট অথবা ব্লু ইয়েস স্যার। না? তাহলে দেখ লাস্ট Yes. ওর এক্সপেরিমেন্টটা দেখ, কোন কালার নিয়েছে? ব্লু। ব্লু। এবার ডিফ্লেকশনটা দেখবি কিভাবে পালাবে, দেখ হলো? হ্যাঁ স্যার। বুঝেছিস? আর দেখ না একটু হ্যাঁ। আগে দেখ না, এই জিনিসটা তো আমি তোদের এখানে একটু আগে দেখিয়েছিলাম। দেখ তো এখানে কালার গুলো দেখ তো, কোন কালারে বেশি হচ্ছে দেখ। ব্লু এ বেশি হয়েছে। লালে হচ্ছে স্যার। না? বুঝেছিস ব্যাপারটা? ক্লিয়ার হচ্ছে না? কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক, তো এই কনসেপ্টটাকে আমরা কি বলবো? ফটো ইলেকট্রিক এফেক্ট। ঠিক আছে, চলো ভিডিওগুলো দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম কনসেপ্টটা। এবার আর কিছু একটা এক্সপ্লেন করবো, সেটা বুঝি। হ্যাঁ, এবার কিছু ম্যাথমেটিক্যাল টার্ম বোঝাতে যাচ্ছি, সেটা শোনো। দেখো তো আমি এটা বলতে পারি যে আমার কাছে এই এনার্জি নাম কি রে? ইলেকট্রিক এনার্জি। এনার্জি। ইনসিডেন্ট এনার্জি। আর এই এনার্জি নাম কি? থ্রেশহোল্ড এনার্জি। আর এই এনার্জি নাম কি? কাইনেটিক এনার্জি। দেখো তো এদের মধ্যে সম্পর্ক বলতে পারে এটা হবে? यस স্যার। এটাই হচ্ছে Yes, sir. তোমার মেইন ফর্মুলা। এই ফর্মুলা থেকে অনেকগুলো ফর্মুলা তৈরি হবে, বোঝো এক একটা করে। আর সেই অনুযায়ী প্রবলেম গুলো হবে, গ্রাফ গুলো হবে। তাহলে একটা ফর্মুলা হয়ে গেল ইন টার্মস অফ এনার্জি, E is equals to E naught plus kinetic energy। তার মানে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হোয়াট বলো? E minus E naught। এইটা একটা ফর্মুলা। Yes, sir. আর একটা লিখতে পারি দেখতো, H nu minus nu naught। বলো কি করলাম, ডাইরেক্ট করেছি? বুঝতে পারছিস? Yes, sir. ই এর জন্য কি লিখতে পারবো? H nu। আর ই নট এর জন্য কি লিখবো? H nu naught। H কমন নিয়ে H নিতে nu। হবে। তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি দেখতো, HC 1 by lambda minus 1 by lambda naught। অথবা এটাকে আমরা লিখতে পারি HC nu bar minus nu bar naught। দেখ একই জিনিসকে চারবার লেখা হয়েছে। আর একটু আগে এটাই বলেছিলাম, তোরা যদি এনার্জি জানিস তার মানে চারটে জিনিস জানিস, এনার্জি জানিস, ফ্রিকোয়েন্সি জানিস, ওয়েভলেন্থ জানিস, ওয়েভ নাম্বার। দেখ সেই অনুযায়ী চারটে ফর্মুলা তৈরি হয়েছে। ক্লিয়ার আছে? Yes, sir. পরীক্ষাতে একটা জিজ্ঞেস করতে পারে, কাইনেটিক এনার্জি জিজ্ঞেস করে, আর কি জিজ্ঞেস করে শুনুন, ভেলোসিটি জিজ্ঞেস করবে। তাহলে এখান থেকে আবার ধর, ভেলোসিটি মানে কি লিখবো বল? হাফ mv স্কয়ার। আমি ডাইরেক্ট করলাম, বলতো বুঝতে পারলি কিনা, না লিখে দেখাবো? বাদ এখানে যদি হাফ mv স্কয়ার বসিয়ে দাও, তাহলে ভি কি হবে দেখো তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। না? তার মানে আমরা এটাকে আর কিভাবে লিখতে পারি দেখ তো, এটা এইভাবে লিখতে পারি 2h বাই m নিউ মাইনাস নিউ নট। অথবা লিখতে পারি আন্ডার রুট 2hc বাই m 1 বাই by lambda lambda minus minus 1 by 1 lambda by naught. lambda naught। অথবা কি লিখতে পারি আন্ডার রুট বল 2hc বাই m nu bar minus Nu bar minus nu bar naught. ক্লিয়ার রে? দেখ, Yes, sir. আর মাদার ফর্মুলা কোনটা? এটি আমার মেইন ফর্মুলা। মাদার যা কটা বের করেছি আমরা, যে কটা বার করলাম সব এখান থেকে বেরিয়েছে। বুঝেছিস? এটা ধরে Yes, রাখ।
আর পরীক্ষাতে ওটাই বলবে। এগুলো আমরা রান্না রেডি করে রাখলাম পরীক্ষার জন্য। তুই যদি বসে পরীক্ষাতে এই রান্নাটা করবি তো সময়টা বেশি লাগবে। যত তাড়াতাড়ি যত এটা মাথায় রাখতে পারো তোমাদের জন্য সুবিধা আছে। এটা হলো ফর্মুলা নিয়ে ডিসকাশন করলাম। ক্লিয়ার আছে রে? দেখতো দেখো তো এক একটা কথা যা পড়িয়েছি এবার মিলিয়ে নে কথাগুলো, রিভিশন কর। কন্ডিশন, বলো ঠিক আছে? হ্যাঁ স্যার। না আমি একটা ভুল করেছি। না, লাস্টেরটা। হ্যাঁ স্যার। এখান থেকে বোঝা যায় তোরা কত মন দিয়ে পড়ছিস আর শুনছিস। বুঝলি? এটা প্রিন্টিং মিস্টেক ছিল, আর এই প্রিন্টিং মিস্টেক তোরা নোটসে পাবি। যদি এখানে মিস্টেক আছে তার মানে ওখানে আছে, ঠিক করে নিবি। নেক্সট পয়েন্টটা দেখ। ক্লিয়ার আছে রে? হ্যাঁ স্যার। বলে দিলাম হ্যাঁ। ঠিক। তোদের কাজ এই ফর্মুলা গুলো মুখস্থ রাখো। ক্লিয়ার এই অবধি? এবার যেটা বলতে যাচ্ছি শুনবি। আর একটা কনসেপ্ট আমি দেখেছি অনেক বাচ্চারা ক্লাস 11 এই কনসেপ্টটা বোঝেই না, আবার বোঝাবার চেষ্টা করছি, শুনবি। হ্যাঁ, ধর আবার একটা হাইপোথেটিক্যাল ডায়াগ্রাম নিচে। এই দেখ ডায়াগ্রামটা দেখ। বলো, রিপ্লাই দাও। এইটা পজিটিভ, এইটা নেগেটিভ না? তার মানে আমার এই রডটা কি হবে, কোন চার্জ হবে? এটা পজিটিভ হবে। আর এটা কেমন হবে রে? নেগেটিভ হবে। ক্লিয়ার আছে? বাহ। আর এখানে আমি একটা গ্যালভানোমিটার লাগিয়ে দিয়েছি। এই সেটআপটা বুঝে নাও। আর এখানে কি হবে? লাইট গুলো এসে হিট করবে এইটাকে। তাহলে প্রথম একটা কোশ্চেন তোমাদের থেকে শুরু করছি। বলো, একটা ওয়ার্ড আসবে, তার নামটা শুনে নাও। তার নাম ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি মানে কি? বলবো শোনো, নাম্বার অফ ফোটন per unit area, per unit area। ধরো আমি এই একটা এরিয়াতে ফোটন গুলোকে হিট করাচ্ছি। কটা ফোটন হিট করেছে? ধরে নে 6টা। আর সেই একই এরিয়াতে 1 2 3 4 5 6 7 8 9 10টা ফোটন হিট করেছে। আমি যদি জিজ্ঞেস করি এখানে ইন্টেন্সিটি বেশি না এখানে ইন্টেন্সিটি বেশি, কোথায় বেশি? তাহলে আমরা বলবো এখানে ইন্টেন্সিটিটা বেশি। ইন্টেন্সিটি মানে এটা বুঝেছিস? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ক্লিয়ার? বাহ, ভেরি গুড। এবার আমার সঙ্গে কথা বলবি। হ্যাঁ, ধরে নে শুরু করলাম এক্সপেরিমেন্ট, লাল রেড লাইট দিলাম। বলো, ইলেকট্রন বেরোবে? না স্যার। বেরোবে না। হ্যাঁ, আচ্ছা এবার কি করছি বলবি? হ্যাঁ বলতো কি করলাম, এবার কি করছি আমি? আরো বেশি করে রেড লাইট, মানে আরো হাই ইন্টেন্সিটি রেড লাইট দিচ্ছি। হ্যাঁ, এবার বলবো আমি ইন্টেন্সিটি বাড়িয়ে দিলাম। বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। বল, ইলেকট্রিসিটি ইলেকট্রন বেরোবে? হ্যাঁ স্যার বেরোবে। ওই লিমিটটা ক্রস, থ্রেশহোল্ড লিমিটটা ক্রস করতে হবে। না, এটাই হচ্ছে ফটোইলেকট্রিক এফেক্টের কনসেপ্ট। আর এখানেই হচ্ছে ওয়েভ থিওরি যেটা ভুল করেছিল তার কারেকশন। বুঝে নে। ধর আমি যদি ইন্টেন্সিটি বাড়াই, তাহলে ইন্টেন্সিটি বাড়াবার মানে কি বাড়াচ্ছি বল? নাম্বার অফ ফোটনস। ফোটন বাড়াচ্ছি। কিন্তু ইলেকট্রনকে বার করতে গেলে তোকে ফোটন বাড়াতে হবে না, এক একটা ফোটনের এনার্জি বাড়াতে হবে। বুঝতে পারছিস? স্যার। কথা বল, কথা বল, এখান থেকে হাও ডিবেট কর। আমি তো চাই मेरा बेटा पढ़ाई हमेशा बोलता था चलो डिबेट कर बेटा। স্যার যা মাথায় আসছে ভুলভাল বল না। সাপোজ স্যার ফার্স্ট কেসে ধরে নিচ্ছি যখন আপনি কম ইন্টেন্সিটি লাইট দিচ্ছেন, এই তো কম ইন্টেন্সিটি ধরে নে লাল রং, চল। হ্যাঁ স্যার, সাপোজ তখন আমি দিচ্ছি দুখানা ফোটন। ইন্টেন্সিটি নয়, কম এনার্জি লাইট দিচ্ছি, কম ইন্টেন্সিটি নয়। আমি কি দিলাম? যার এনার্জি কম তাকে দিলাম। ঠিক কিভাবে দিলাম আবার বোঝ, প্রথম থেকে বোঝাচ্ছি, আবার বোঝ। হ্যাঁ, আরেকবার বোঝ। আমি কম এনার্জি লাইট দিলাম, তাহলে কম এনার্জি কোন রং দিলাম আমি? রেড লাইট।
আর একটাই মাত্র দিলাম, ব্যাস। তাহলে একটা ফোটন দেওয়ার মানে আমার একটা তো ইলেকট্রন বেরোবার উচিত ছিল, বলো রে, Yes, sir. না? বল বেরোবে? কিন্তু ওয়েভলেন্থ কম না, ওটা, sir. সো না স্যার এনার্জি কম বেরোবে না। এবার আমি আরো আরো বল, হুম তার মানে কি করলাম, এনার্জি বাড়ালাম না ইন্টেন্সিটি বাড়ালাম? বলো। ইন্টেন্সিটি বাড়ালাম। এবার তোরা বক্তব্য রাখ, Intensity বাড়ালাম। তিনটে তো করে দিলাম, তাহলে কেন বেরোচ্ছে না বল, চিন্তা কর। বাচ্চারা কিভাবে Energy প্রত্যেকে তো স্যার একই। কথাটা শুন। ধরে নে এখান থেকে ইলেকট্রন বার করার জন্য 2 ইলেকট্রন ভোল্ট এনার্জি দরকার, আর আমি যেটা দিচ্ছি তার হচ্ছে 1.5 1.5 1.5। তুই বলতে পারিস স্যার আমি তো 4.5 দিলাম, না এটা ভুল। একটা প্যাকেটের এনার্জি একটাই হবে, ওটা 1.5। এবার ধর এখানে যে ইলেকট্রনটা বসেছিল, ধর একটা কালো রং থেকে দেখাচ্ছি যে এখানে কোনো একটা ইলেকট্রন বসেছিল, 1.5 এনার্জি পেয়েছে, তাহলে 1.5 এনার্জি পেয়ে বেরোবে কি বেরোবে না বল? বেরোবে না। বেরোবে না। কোথায় থাকবে? ওর মধ্যে থাকবে, কিন্তু লোকেশন চেঞ্জ করে দেবে, আর ওই জায়গা থাকবে না, অন্য কোনো জায়গায় চলে যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এবার কি, ও তো পালিয়ে গেল ওখান থেকে, বুঝতে পারছিস? ইয়েস স্যার। এবার আর একটা কনসেপ্ট শোন, আর একটা কনসেপ্ট শোন, বল আর একটা कॉन्सेप्ट सुन, समझना बेटा थोड़ा सा, जब आप लोग इस लेवल तक आ गए बेटा थोड़ा सा और आपको हम समझाने का कोशिश करते हैं। আর একটা শুন, ধর অ্যাকর্ডিং টু প্ল্যাঙ্ক এনার্জি কিভাবে আসছে, ভেঙে ভেঙে আসছে, দেখ ভেঙে ভেঙে আসছে, এটা 1.5, এটাও 1.5, এটাও 1.5। আর কি হলো এখানে দেখ তো, এখানে ধরে না একটা ইলেকট্রন বসেছিল এই জায়গায়, আর আমি এটাকে বার করার চেষ্টা করছি, যেই প্রথমটা ফোটনটা হিট করবে বলে এই তো এখান থেকে পালিয়ে যাবে না। হ্যাঁ স্যার। তো সেকেন্ড ফোটন এসে হিট করে চলে যাবে, আর তো ওখানে কেউ নেই, ইলেকট্রন তো চলে গেল, তার মানে ইলেকট্রনটা বেরোলো না। ক্লিয়ার? ইয়েস স্যার। কিন্তু এটা যদি কন্টিনিউয়াস থাকতো তাহলে সরে গেলে তো বেরোবেই। তখন বলতাম এবার এনার্জি 4.5। কন্টিনিউয়াস হলে মানে সব কটাকে তো ধরবি একসঙ্গে, পুরো হয়ে গেল না একটা। ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে কন্টিনিউয়াস হলে বেরোতে কি বেরোতো না বল? হ্যাঁ স্যার বেরোতো। বেরোতো না? ইয়েস স্যার। এটাই প্রুফ করে দিল, এই স্টেটমেন্টটা প্রুফ করে দিল যে এনার্জি ভেঙে ভেঙে যাচ্ছে। কেন, যদি কন্টিনিউয়াস যেত তাহলে লাল রং থেকে আমরা ইলেকট্রনটাকে বার করতে পারতাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি, প্র্যাকটিক্যালি করে দেখেছি যে লাল রং থেকে বেরোচ্ছে না। বুঝতে পারছিস প্রুফটা? এইটা হচ্ছে সব থেকে বড় প্রুফ। ফটো ইলেকট্রিক এফেক্ট কেন এক্সপ্লেন করা যাচ্ছিল না ওই এফেক্ট, কারণ ওটাই যে ওরা বলছে কন্টিনিউয়াস হবে, তা ফটো ইলেকট্রিক এফেক্ট যদি কন্টিনিউয়াস হতো তাহলে লাল রং থেকে ইলেকট্রন বেরোনো উচিত ছিল, কিন্তু এটা হচ্ছে না। এটা প্রুফ করছে যে ইলেকট্রনটা এনার্জিটা ভেঙে ভেঙে আসছে, একবারে আসছে না। বুঝেছিস? আবার আসছি, এখনো কথা আমার শেষ হয়নি। তাহলে বল, যদি আমার থ্রেশহোল্ড এনার্জি যেটা দরকার, আমার যেটা থ্রেশহোল্ড এনার্জি দরকার আর ইনসিডেন্ট এনার্জি তার থেকে কম, তাহলে ইলেকট্রন বেরোবে বল? না স্যার। না। আর যদি আমি ইন্টেন্সিটি বাড়িয়ে দিই, অনেকগুলো ফোটন দিচ্ছি, তাহলে বেরোবে? না স্যার। না। এটা মাথায় রাখবি যে যতক্ষণ আমার কন্ডিশনটা ফলো হচ্ছে না। কোন কন্ডিশন? এটাকে থ্রেশহোল্ড এনার্জির সাথে এনার্জি ইকুয়াল অর এই গ্রেটার। কন্ডিশনটা যতক্ষণ ফুলফিল হবে না, তুই যতই ইন্টেন্সিটি বাড়িয়ে দে ইলেকট্রনটা বেরোবে না। ক্লিয়ার? ইয়েস স্যার। আমার কোশ্চেনটা আনসার দে, বল কি বাড়ালে এনার্জি ইলেকট্রন বেরোবে? এনার্জি বাড়ালে ইলেকট্রন বেরোবে না ইন্টেন্সিটি বাড়ালে ইলেকট্রন বেরোবে? এনার্জি বাড়ালে। মাথায় রাখবি এই জিনিসটা। ক্লিয়ার আছে এই অবধি? ইয়েস স্যার। বাহ, ভেরি গুড। এবার চলে নেক্সট পয়েন্টে আসছি, নেক্সট পয়েন্টে আসছি। হ্যাঁ, একটা জিনিস তোদের বোঝালাম, চেষ্টা করলাম, নেক্সটটা শোন। এবার ধরে না কোন রং নিয়েছিলাম রে? রেড কালার না? এবার চলো কালারটা একটু চেঞ্জ করি, অন্য কালার নিচ্ছি, আর এমন একটা কালার নিচ্ছি, বলো কোন কালার নিলাম? ব্লু। ব্লু। বলো রে, ইলেকট্রন বেরোবে? হ্যাঁ স্যার বেরোবে। হ্যাঁ স্যার। কটা বেরোবে?
একটা, হুম, আর এটাই তো বোঝালাম রে একটু আগে, একটা প্যাকেট একটি ইলেকট্রনকে বার একটা করতে electron। পারবে। হ্যাঁ, হ্যাঁ, yes sir, এ কটা বেরোবে বল, একটা, একটা, এবার কটা বেরোবে, তিনটে, তিনটে, আবার আমাকে উত্তর দিবি বল। ও না স্যার একটা, একটা স্যার, তিনটে একটা বেরোবে রে, ইন্টেন্সিটি স্যার, তিনটে ইন্টেন্সিটি বাড়াতো। বেরোবে, তিনটে ইলেকট্রন বেরোবে, তিনটে প্যাকেট তিনটে ইলেকট্রনকে বার করবে। যদি কোনো মাথা কথা আছে কথা বল না, আমি তো বোঝাচ্ছি তো, বল হ্যাঁ স্যার, হ্যাঁ, আগে বল, ব্লু রং বার করতে পারবে কি পারবে না? হ্যাঁ পারবে, blue স্যার। রং বার করতে তার মানে পারবে, বেরোবে, এটা তো কনফার্ম। হ্যাঁ, এই জিনিস তো একটু আগে প্রুফ করলাম, যতক্ষণ আমার ক্রাইটেরিয়াটা ম্যাচ করবে না, যতক্ষণ আমার ক্রাইটেরিয়াটা এই তিনটে ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়া ম্যাচ করবে না, আমি যত ইন্টেন্সিটি বাড়াই ইলেকট্রনটা বেরোবে না। এখন তো ক্রাইটেরিয়া ফুলফিল করছি, বল হ্যাঁ স্যার, তাই না? হ্যাঁ, তাহলে এবার তো বেরোবে, তাহলে একটা হ্যাঁ। দিলে একটা বেরোবে, তিনটে দিলাম তিনটে বেরোবে, তিনটে বেরোবে, হ্যাঁ, হুম, আর অনেকগুলো দিয়ে দিলাম, ইন্টেন্সিটি অনেকগুলো বাড়ালাম, বেরোবে। বল অনেকগুলো বেরোবে, তাহলে বল, ইন্টেন্সিটি বাড়ালে ইলেকট্রন বেরোবে? হ্যাঁ স্যার বেরোবে, হ্যাঁ বেরোবে, কিন্তু না, কন্ডিশন শুনে নে, হবে শুনে কি নে, শুনে নে। ইন্টেন্সিটি বাড়ালে ইলেকট্রন বেরোয় না, ইন্টেন্সিটি বাড়ালে নাম্বার অফ Number of ইলেকট্রন electron। বেশি হয়ে যায়, এজেক্টেড ইলেকট্রন। এই ল্যাঙ্গুয়েজটা বোঝ। yes স্যার, ইন্টেন্সিটি বাড়ালে কি বেড়ে যাচ্ছে রে? Number of electron। নাম্বার অফ ejected ইজেক্টেড ইলেকট্রন ইলেকট্রন, বা নাম্বার অফ ফটো ইলেকট্রন বাড়ছে, বুঝেছিস কনসেপ্টটা? yes Yes, স্যার, sir। তাহলে রিলেশনটা ধর, আমার সঙ্গে কথা বলবি, হ্যাঁ এই দেখ, বল যদি আমরা এনার্জি বাড়াই, তাহলে বল কাইনেটিক এনার্জি বাড়বে। বাড়বে, এটা কোন এনার্জি? ইনসিডেন্ট এনার্জি না? Yes, যত sir. ইনসিডেন্ট এনার্জি বাড়াবো কাইনেটিক এনার্জি বাড়বে। তার মানে হুম। যত আমি ফ্রিকোয়েন্সি, ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সি বাড়াবো, বল কাইনেটিক এনার্জি বাড়বে, বাড়বে, ক্লিয়ার? আর যত Yes, আমি ইন্টেন্সিটি বাড়াই কাইনেটিক এনার্জি একই থাকবে। একই, একই একই থাকবে থাকবে, না? হুম, কিন্তু ইন্টেন্সিটি বাড়ালে নাম্বার অফ ইলেকট্রন বাড়বে, বাড়বে, yes স্যার, ঠিক? আচ্ছা বল, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি বাড়ালে নাম্বার অফ ইলেকট্রন বাড়বে। ফ্রিকোয়েন্সি না এই বোঝো, ক্লিয়ার করবে। চারটে পয়েন্ট দিয়েছি, এই চারটে পয়েন্ট মানে চারটে গ্রাফ নিয়ে কথা বলবো। যদি অসুবিধা আছে আবার কথা বল, ডিবেট কর। স্যার ফ্রিকোয়েন্সি ব্যাপারটা একবার বলুন স্যার। আরে বাবা, আমি এটি তো Sir. বোঝাবার চেষ্টা করছি রে ভাই, যে ইন্টেন্সিটি শুধু নাম্বার অফ ইলেকট্রনকে এফেক্ট করবে, হুম, আর ফ্রিকোয়েন্সি okay, কাকে sir. এফেক্ট করবে? কাইনেটিক এনার্জি। Kinetic এনার্জি energy. এফেক্ট করবে, সোজা কথা। এখানে Yes, sir, চারটে got it. পয়েন্ট মানে অ্যাকচুয়ালি দুটো পয়েন্ট, হুম, বুঝেছিস? হ্যাঁ, ইয়েস স্যার। হ্যাঁ স্যার, চলো চলো আরো বোঝাবো, এখন অনেক কিছু বোঝাবার আছে, ঠিক আছে? এগুলো মাথায় রাখবি একটু পরে। এখন যেগুলো ডায়াগ্রাম করে দেখাচ্ছি, এই পয়েন্ট গুলো আবার দেখাবো, রিভিশন করাবো। আবার দেখ, নেক্সট একটা কি পয়েন্ট বলতে যাচ্ছি সেটা শুন। এবার দেখ, এবার ধরে নাও আমি যা প্রুফ করার চেষ্টা করছিলাম তোদের বুঝিয়ে দিলাম, যে ইন্টেন্সিটি বাড়ালে কাইনেটিক এনার্জি উইল নট বি এফেক্টেড, কিন্তু নাম্বার অফ ফটো ইলেকট্রন বেড়ে যাবে। আর ফ্রিকোয়েন্সি বাড়ালে, ফ্রিকোয়েন্সি বাড়াবার মানে অ্যাকচুয়ালি আমি কাকে বাড়াচ্ছি বল? কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি, Kinetic মানে energy. অ্যাকচুয়ালি তো আমি ইনসিডেন্ট এনার্জি বাড়াচ্ছি না? আর ইনসিডেন্ট এনার্জি বাড়বে তার মানে কাইনেটিক এনার্জি বাড়বে। কাইনেটিক এনার্জি ঠিক? বাড়বে, এবার দেখ, নেক্সট তোদের কাছে একটা সিস্টেম দিতে যাচ্ছি, বুঝবি? হ্যাঁ, এগুলো হয়ে গেল, প্রুফ করে দিলাম। নেক্সট আর একটা কনসেপ্ট দিতে যাচ্ছি, সেই কনসেপ্টটা শুনবি। দেখো, আচ্ছা বলো তো, আমি এখন যে একটা তোমাদের এক্সাম্পলটা দেখালাম ডায়াগ্রাম অনুযায়ী, বল ধর একটা নিয়ে কথা বলছি, এই দেখ একটা ফোটন এলো, একটা ইলেকট্রন বেরোলো, বল এই ইলেকট্রনটা কোথায় যাবে? এখানে যাবে। হুম, কেন ওখানে যাবে সেটা বল। মাইনাস থেকে প্লাস। বল না স্যার, আচ্ছা, আমি সামনে পজিটিভ ইলেকট্রোড রেখেছি না, বল না রে। হ্যাঁ স্যার। হুম, হুম, আর এই যে ইলেকট্রন এখান থেকে বেরিয়ে এখানে আসবে, তো কিছু তো একটা শক্তি নিয়ে আসবে, না এমনি আসবে? কিছু একটা শক্তি নিয়ে আসবে না এমনি আসবে রে? শক্তি নিয়ে আসবে। কোন শক্তি? কাইনেটিক এনার্জি। এইটা তো বোঝালাম, যে ইলেকট্রন বেরোবে, বার করতে যত এনার্জি খরচ হবে সেটা খরচ হয়ে গেল, বাকিগুলো ওর এনার্জি, কাইনেটিক এনার্জি, এটাই বোঝালাম না? স্যার। হ্যাঁ,
ধরে নে হাইপোথেটিক্যালি যে এর কাইনেটিক এনার্জি 2 জুল, মেনে নি 2 জুল, তার মানে উইথ দিস এনার্জি ইলেকট্রনটা এইদিকে অ্যাপ্রোচ করছে। ক্লিয়ার? এবার দেখ আমি কি করতে যাচ্ছি, ফলো করবি। এবার আমি কি করলাম যে আমি ব্যাটারিটাকে রিভার্স করে দিলাম, তাহলে ব্যাটারিটাকে রিভার্স করার মানে দেখ কি হচ্ছে, দেখবে ফলো করবি। তার মানে এটাকে আমি কি করে দিলাম পজিটিভ, আর এটাকে করে দিলাম নেগেটিভ, তার মানে এটা নেগেটিভ হয়ে গেল। এবার বল ইলেকট্রন আসবে না রিপেল হবে? রিপেল হবে। হবে না রিপেল? হ্যাঁ আর হ্যাঁ, রিপেল স্যার, কার হবে। জন্য হচ্ছে? এই ব্যাটারির জন্য। এই ব্যাটারির যত পোটেনশিয়াল, আর পোটেনশিয়ালকে কোন ইউনিটে মেজার করি রে আমরা? ভোল্টে। ভোল্ট। আমাকে যত পোটেনশিয়াল, যত ভোল্ট ব্যাটারি লাগিয়ে এই ইলেকট্রনটাকে ফ্লোটাকে স্টপ করতে হবে, আটকাতে হবে, সেই পোটেনশিয়ালের নাম স্টপিং পোটেনশিয়াল। এই শব্দটা বুঝে রাখ, স্টপিং পোটেনশিয়াল। এই আর স্টপিং পোটেনশিয়াল সিম্বলটা জেনে নে, ভি নট। ভি হচ্ছে পোটেনশিয়ালের সিম্বল, ভি নট হচ্ছে স্টপিং পোটেনশিয়ালের সিম্বল। তাহলে স্টপিং পোটেনশিয়ালটা কি, আবার রিপিট করছি, যে এমন পোটেনশিয়াল আমরা অ্যাপ্লাই করব যার ফলে যা ইলেকট্রন ফ্লো করছে তার ফ্লোটা যেন স্টপ হয়ে যায়। সেই Stop হয়ে যায়। পোটেনশিয়ালটাকে কি নাম দেবো আমরা? শপিং পটেনশিয়াল। হ্যাঁ, ঠিক। আচ্ছা বল, আবার 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 আমাকে রিপ্লাই দিবি। এই যে ইলেকট্রনটা এইদিকে আসছে, কত শক্তি নিয়ে আসছিল রে? 2 জুল। 2 জুল। এটাকে আটকাবার জন্য এই দিক থেকে আমাকে কত শক্তি দিতে হবে? গ্রেটার দেন অর ইকুয়াল টু 2 জুল। 2 জুল না? ইয়েস স্যার। এটি মিনিমাম এনার্জি, এটাই চাই। ইয়েস স্যার। ঠিক। তাহলে দেখ তো এখান থেকে একটা ফর্মুলা বলতে পারি, ফলো করবি, যে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু EV নট। ইয়েস স্যার। কাইনেটিক এনার্জি, আর এটা পোটেনশিয়াল থেকে বার কর। তাহলে পোটেনশিয়াল থেকে এনার্জি বার করার ফর্মুলাটা কি? E আর ইনটু V করলে তো এনার্জি হয়। তাহলে মাথায় রাখবি স্টপিং পোটেনশিয়াল multiplied by charge of electron is also equals to kinetic energy. তাহলে দেখ কাইনেটিক এনার্জি আর একটা ফর্মুলা হয়ে গেল। একটু আগে আমরা কাইনেটিক এনার্জি ফর্মুলা কি পড়েছিলাম? E মাইনাস E নট। আর এখান থেকে চারটে ফর্মুলা দেখেছিলাম, আর একটা ফর্মুলা চলে এলো। ইয়েস স্যার। পড়ো এটা, এবার এটা পড়ো। पढ़ेছিস? यस सर। हाँ सर। ये सब बेटा आपका नोट्स का डेफिनेशन वगैरह आप पढ़ लेना, ठीक है। अब और दूसरा समझाते हैं। ग्राफ जानते हैं बेटा आप लोग? आगे देख तो एक একটা কথা বল। যদি ডাইরেক্টলি প্রপোর্শনাল গ্রাফ হয় এমন হবে। हाँ सर। देख बेटा समझ, आप लोग हम कितना बेसिक लेवल से समझा रहे, ग्राफ तक का नॉलेज दे रहे, क्या बोलने से क्या ग्राफ होगा। अगर नहीं पता तो बोलना बेटा। देख বলো সব গ্রাফের নলেজ আছে দেখো। বেটা লোক সময় নষ্ট করবি না, যদি জানা নেই বল তাহলে আমি এক্সপ্লেন করব, নালে গ্রাফটা স্কিপ করব। হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। লাস্টের এই যে মাইনাস mx মাইনাস c এটার গ্রাফ ছেড়ে দিয়েছি, তোরা বল না, যদি বুঝে গেছিস তাহলে বল এই গ্রাফটা কেমন হবে। ওটা স্যার কি mx টা ওটা নেগেটিভ সাইডে থাকবে অ্যাক্সিসটা? হ্যাঁ হুম। যা দিয়েছি সেটাই বল। তখন বলবি স্যার যদি এর গ্রাফটা ড্র করতে হয় তখন গ্রাফটা এমন হবে যে এটা হলো আমার y অ্যাক্সিস, এটা হলো x অ্যাক্সিস, আর গ্রাফটা নিচের দিকে যাবে। নিচের দিকে। দুটোই নেগেটিভ না, x অ্যাক্সিসটাও নেগেটিভ আর c টা কি বলা হয় y ইন্টারসেপ্ট, দুটোই নেগেটিভ। হ্যাঁ স্যার। শোনো কেন দিলাম গ্রাফের নলেজটা। এবার দেখো গ্রাফ অফ ফটোইলেকট্রিক এফেক্ট। বলো প্রথম গ্রাফ দেখো তো কার ভার্সেস কার ড্র করা হয়েছে? কাইনেটিক এনার্জি আর লাইট ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি। তাহলে দেখ আমি বলতে পারি কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু, শুনবি ভালোভাবে, h nu মাইনাস h nu নট। এটাই তো আমার ইকুয়েশন। ইয়েস স্যার। ঠিক। বল অ্যাকর্ডিং টু গ্রাফ কাইনেটিক এনার্জি কোন অ্যাক্সিস? y অ্যাক্সিস।
আর অ্যাকর্ডিং টু গ্রাফ এক্স অ্যাক্সিস কোনটা ফ্রিকোয়েন্সি, frequency তার মানে এটা হচ্ছে m মাইনাস c, c তো y ইকুয়ালস টু mx মাইনাস c গ্রাফ কেমন হয় দেখো, Yes, y sir. ইকুয়ালস টু mx মাইনাস c গ্রাফ কেমন হয় দেখো, তো দেখো তো গ্রাফটা বুঝতে পারছো, এই গ্রাফটা যেটা ড্র করা হয়েছে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার यहाँ से शुरू হবে, তার মানে পরীক্ষাতে জিজ্ঞেস করবে এই গ্রাফের স্লোপ কত, বলো h প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট yes না, জিজ্ঞেস করতে পারে এই স্লোপের y ইন্টারসেপ্ট কত, h nu not h নিউ নট, বুঝেছিস? yes sir প্রথম গ্রাফটা ক্লিয়ার, সেকেন্ড গ্রাফ কার ভার্সেস কার আছে রে, কাইনেটিক এনার্জি ভার্সেস, লাইট ইন্টেন্সিটি কন্টিনিউ আর একটু আগে কি পড়েছিলাম, ইন্টেন্সিটির সঙ্গে কাইনেটিক এনার্জি কোনো সম্পর্ক নেই, তাহলে স্ট্রেট লাইন। constant yes sir এবার দেখ নেক্সট গ্রাফটা দেখ, এবার কার হচ্ছে ইলেকট্রন কারেন্ট, ইলেকট্রন কারেন্ট মানে এটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, তাহলে বল ফ্রিকোয়েন্সি বাড়ালে নাম্বার অফ ইলেকট্রন, constant কিন্তু ইন্টেন্সিটি বাড়ালে নাম্বার অফ ইলেকট্রন বাড়বে পারবে। yes sir মনে আছে না, এই চারটে কথা একটু আগে বলেছিলাম, ওই চারটে কথার হ্যাঁ। চারটে গ্রাফ ক্লিয়ার আছে রে? yes sir বাহ ভেরি গুড, তোদের একটা কাজ দিচ্ছি, কোশ্চেন একটা দিচ্ছি, কোশ্চেন মনে পড়েছে শুনে নে, কোশ্চেনটা হচ্ছে যে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু h nu মাইনাস h nu নট, ইকুয়েশন 1, এর স্লোপের নাম দিলাম m1, ev নট ইকুয়ালস টু h nu মাইনাস h nu নট, ইকুয়েশন 2, আর এর স্লোপটা m2। এবার আমি যদি বলি যে ইন দিস কেস y axis is kinetic energy and x axis is frequency, in this case y axis is stopping potential and x axis is frequency, and what is the value of m1 by m2, question দিলাম সলভ করে দে, এই কোশ্চেনটা বুঝেছিস? হ্যাঁ স্যার ঠিক, হুম, দুটো ইকুয়েশন দিয়েছি, দুটো ইকুয়েশনের স্লোপ বার করে তার রেশিও কি হবে উত্তরটা দাও, এই হলো কোশ্চেনটা। এখানে বলবি তো যে স্যার একটা তো এমনি পেয়ে গেছি, একটু আগে আমরা দেখেছিলাম, এই বল এর স্লোপ কত পেয়েছিলাম, m1 কত পেয়েছিলাম, স্যার h পেয়েছি h পেয়েছি, এবার এটাকে ক্যালকুলেট করিনি, তাহলে দেখ আবার সাইডে লিখছি, হ্যাঁ ev নট ইজ ইকুয়ালস টু h nu মাইনাস h nu নট, এটাই তো, বল সেকেন্ড ইকুয়েশন আমার y অ্যাক্সিস কে রে, v not v নট, তাহলে y অ্যাক্সিস কে y অ্যাক্সিস বানাতে গেলে আমাকে এইভাবে লিখতে হবে, দেখতো yes তাহলে তো এবার বলবো কম্পেয়ার করব, কিভাবে কম্পেয়ার করব, এখানে বলবো তো যে এইটা আমার y হলো আর অ্যাকর্ডিং টু কোশ্চেন এইটা আমার x হলো, তার মানে এইটা আমার m হলো, এটা মাইনাস c হলো, ই হবে তাহলে স্যার বল, yes sir হ্যাঁ তাহলে বল সেকেন্ড স্লোপের গ্রাফটা স্লোপটা কি হলো h বাই e, এইচ বাই তাহলে রেশিওটা কি বেরোচ্ছে, ই হবে এটা যেই পরীক্ষাতে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল, এই কনসেপ্টটা বুঝেছিস? ইয়েস স্যার হ্যাঁ স্যার চল বেটা এটা ছেড়ে দে, এটা তোদের জন্য নয়, এখান থেকে শুরু করলাম, চলো লেগে পড়ো, পেন পেপার তোদের হাতে আছে, সামনে কোশ্চেন আছে, যেই মেন 2018 এর কোশ্চেন বার করো, কোশ্চেনটা পড়ো, ইউনিট গুলো একটু খেয়াল রাখো, দেখো বার করো। আর একটা জিনিস বলে দিচ্ছি, তোদের যে প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরিতে যে শর্টকাট ফর্মুলা গুলো দিয়েছিলাম সেগুলো ইউজ করো এখানে, তাহলে তাড়াতাড়ি হবে, নাহলে অনেক লম্বা হয়ে যাবে ক্যালকুলেশন। চলো আর সময় দেবো না, চলো মিলে সলভ করবো, বল ডেটাটা ধর, কোশ্চেনটা বুঝেছিস তো, হ্যাঁ স্যার কি জিজ্ঞেস করেছে, work function না দিয়েছে কি ল্যামডা ইনসিডেন্ট দিয়েছে না,
হুম 250 ইনসিডেন্টটা দিয়ে দিয়েছে, আর কি দিয়েছে স্টপিং পোটেনশিয়াল स्टॉपिंग पोटेंशियल V नॉट 0.5 वोल्ट दिए। क्लियर? यस सर देख बेटा इस क्वेश्चन में जानता क्या किया, बहुत हौच-पौच किया है, देखेगा। एनर्जी का यूनिट इलेक्ट्रॉन वोल्ट में मांगा है, लैम्डा का यूनिट नैनोमीटर में दे दिया, पोटेंशियल को वोल्ट में दे दिया, तो बेटा कई सारा यहाँ पर आपका यूनिट कन्वर्शन फैक्टर चले आएगा। তাহলে আমরা চেষ্টা করব যে এমন কিছু করি যে আমার ক্যালকুলেশন ডাইরেক্টলি ইলেকট্রন ভোল্টে চলে আসে, ফাইন। তাহলে বল যদি স্টপিং পোটেনশিয়াল 0.5 ভোল্ট বলতো, তাহলে কাইনেটিক এনার্জি কত হবে? 0.5 ইলেকট্রন ভোল্ট হবে, বল ক্লিয়ার কর। यस सर হ্যাঁ না, কেননা 0.5 ইলেকট্রন ভোল্ট, কেন কাইনেটিক এনার্জি ফর্মুলা কি E ইনটু V, তাহলে E তো E থাকবে, V এর মান 0.5 হবে, তাহলে কাইনেটিক এনার্জিটা পেয়ে গেলাম আমরা, ক্লিয়ার। আর আমরা Yes. জানি যে E নট E ইকুয়ালস টু কি হয়, E ইকুয়ালস টু হয় E নট প্লাস কাইনেটিক এনার্জি, এটাই হয়। তাহলে E নট মানে কি হবে, তাহলে সেটা হবে E মাইনাস কাইনেটিক এনার্জি, এটাই। यस सर তো কাইনেটিক এনার্জি তো পেয়ে গেলাম, এবার এনার্জি বার করব। তাহলে সাইডে দেখ এনার্জি মানে কি হবে, hc বাই ল্যামডা না, আর ল্যামডাটা ন্যানোমিটারে দিয়ে দিয়েছে, ক্লিয়ার। এবার তোরা নোটস দেখে বল যে আমার যদি এনার্জি ইলেকট্রন ভোল্টে চাই আর ল্যামডা যদি ন্যানোমিটারে আছে, তাহলে কোন শর্টকাট ফর্মুলা লিখেছি দেখে বল। 1.25 into into 3 by lambda 1.25 into 10 to the power of 3 3 by 3 বাই ল্যামডা। ল্যামডা এবার দেখ কত তাড়াতাড়ি সলভ হয়েছে, নিয়ে অনেক সময় লাগতো। এবার ক্যালকুলেশন কর, তোদের জন্য ছেড়ে দিলাম, সলভ করে বার করে আনসার দে, চল। सर 4.5 বলো 4.5 4.5। এবার বলতো এইসব যদি শর্টকাট কথাগুলো মাথায় রাখতে পারলে দেখ তো কত তাড়াতাড়ি প্রবলেম হবে, নাহলে চিন্তা করতো কত লম্বা ক্যালকুলেশন হয়ে যেত এখন। बेटा प्रैक्टिस का खेला, बार बार बोलते एमसीक्यू पे। देख जेई मेंस 2019 এ গ্রাফ জিজ্ঞেস করেছে, দেখ বল বলছে কোন গ্রাফটা ভুল, কোশ্চেনটা পড়ে নে, জিজ্ঞেস করছে কোনটা ভুল। सर सर एनर्जी ऑफ द इंसिडेंट लाइट নাকি इंटेंसिटी ऑफ द इंसिडेंट लाइट? এনার্জি सर ऑप्शन डी বলছিস হবে। তো, অপশন এ বলছিস তো? ऑप्शन डी না না স্যার ওখানে তো হ্যাঁ ওটা ইন্টেন্সিটি অফ লাইট, ঠিক আছে, অপশন ডি ইন্টেন্সিটি অফ লাইট। চল না এক একটা করে কথা বলছি, বল কি মনে হচ্ছে অপশন ডি ঠিক না ভুল? গ্রাফটা ঠিক না ভুল? আরে বল না বাবা, আবার মনে করি দে বেটা, यहाँ देख यहाँ देख यहाँ देख यहाँ देख, বল ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলে কে চেঞ্জ হবে, কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে না নাম্বার অফ ইলেকট্রন চেঞ্জ হবে, বল। ফ্রিকোয়েন্সি বাড়ালে কাইনেটিক এনার্জি এইটা এইটা চেঞ্জ হচ্ছে না, তার মানে এটা চেঞ্জ হওয়ার না মানে কি হলো রে, এটা কনস্ট্যান্ট, ঠিক। আবার চলে আয়, ইন্টেন্সিটি বাড়ালে কাইনেটিক এনার্জি বাড়বে না নাম্বার অফ ইলেকট্রন বাড়বে, নাম্বার অফ ইলেকট্রন এটা বাড়বে, তার মানে কে কনস্ট্যান্ট হয়ে গেল রে, কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট। কে কনস্ট্যান্ট? এই কনস্ট্যান্টের গ্রাফ কি Yes, এমন sir. হয়? यस सर তাহলে এটা তার মানে এই গ্রাফটা ঠিক, আর যদি এই গ্রাফটা হুম। ঠিক তাহলে আনসারটা ভুল, কারণ আনসার জিজ্ঞেস করছে কোনটা ভুল। बोलो रे, বুঝতে পারছিস? बेटा 2 सेकंड का क्वेश्चन में तुम लोग इतना टाइम लगा दिया रे, बोल ना এবার কি মনে হচ্ছে কোন আনসারটা? देख ना तो सब भूले গেছিস, देख আবার देख तुम लोग सब गजनी हो गया बेटा, 2-2 मिनट में बात भूल जाता। देख কি দেখিয়েছিলাম এখানে,
যে এটা y ইকুয়ালস টু mx মাইনাস c ফলো করছে, সেই জন্য এটা না। Yes, sir. হ্যাঁ স্যার। তাহলে বল না কাইনেটিক এনার্জির সঙ্গে ফ্রিকোয়েন্সি অরিজিন থেকে শুরু হচ্ছে না একটু আগে থেকে শুরু হচ্ছে? একটু আগে থেকে। তো আগে থেকে। কেন অরিজিন থেকে শুরু হওয়ার মানে জানিস কি হবে? তখন হয়ে যাবে কি বল, তখন হবে কাইনেটিক এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। এটা ফলো হচ্ছে, কিন্তু এটা অরিজিন থেকে শুরু হবে না, কেন আমার কাছে এখানে ইন্টারসেপ্ট চলে আসছে। কিন্তু এখানে দেখ তো কনস্ট্যান্ট বলে সোজা চলে গেল, এখানে দেখ ডাইরেক্টলি প্রপোর্শনাল বলে অরিজিন থেকে শুরু হচ্ছে, এটা এখানে এটা কনস্ট্যান্ট বলে এখানে চলে যায় না। গ্রাফটা তো একদম সোজা, বল না, বলো এই গ্রাফটা ঠিক আছে কাইনেটিক এনার্জির সঙ্গে ফ্রিকোয়েন্সি? হ্যাঁ স্যার। হ্যাঁ। তার মানে ভুল, এইটা অরিজিন থেকে শুরু করেছে, Yes, sir. আর যেটা ভুল সেটাই আমার আনসার হবে। হুম। আর যদি এখানে বলিস স্যার তাহলে এটা কি, একই কথা। আরে বাবা ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ হবে তাহলে এনার্জি চেঞ্জ হবে, তাহলে গ্রাফটা একই হবে। আর যদি এটা চেঞ্জ করতে চাই তাহলে চেক কর, বল কি লিখবো? কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু এনার্জি মাইনাস এনার্জি নট। তাহলে এটা হচ্ছে y অ্যাক্সিস ইকুয়ালস টু m x মাইনাস c। তো মাইনাস c মানে গ্রাফটা তো এখান থেকেই শুরু হবে। এখান থেকে আর একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, শুনে নে, জিজ্ঞেস করতে পারে যে এই গ্রাফের মধ্যে স্লোপের মান কত, থিটার মান কত, যদি জিজ্ঞেস করে নেয় থিটা বলবো, বলে এই গ্রাফের থিটা কত, বল আনসার বল। অপশন এ গ্রাফের থিটা কত? চলো না রে বল। স্যার এটা কি রে, এটা দেখ না, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু ই মাইনাস ই নট তো। হ্যাঁ স্যার। বল ওয়াই অ্যাক্সিস কে রে? Kinetic energy. কাইনেটিক এনার্জি। আর এক্স অ্যাক্সিস এনার্জি, তাহলে এখানে এম এখানে মাইনাস সি, তাহলে এম এর মান কত? 1। One, মানে one. স্লোপ 1, স্লোপ 1 মানে tan থিটা 1। ইয়েস স্যার। 45 degree. 45. 45 দেখো degree. কেমন কেমন কোশ্চেন ক্রিয়েট হতে পারে। তোরা যদি এবার ম্যাথস পড়াতে হয় তোদের, তাহলে তো লজ্জার ব্যাপার। চলো नीट का क्वेश्चन बेटा, অনেক পুরনো বাচ্চা কোশ্চেন, বল আনসার। C হবে option C. অপশন সি। Yes, sir. মানে কোশ্চেনটা কোথা থেকে জিজ্ঞেস করেছিল? কন্ডিশন থেকে না? Yes, sir. ইয়েস স্যার। তাহলে শোনো, এখানে আজকে এই টপিকটা আমরা শেষ করলাম। নেক্সট ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি, শুনে নাও কি, রেডি হয়ে থাকবি। নেক্সট ক্লাস আমরা পড়তে যাচ্ছি, নেক্সট ক্লাসের টপিক শুনে নাও, বোরস থিওরি। আর বোরস থিওরির উপরে যতগুলো টাইপ অফ এমসিকিউ, যতগুলো নিউমেরিক্যাল প্রবলেম, সবগুলো আমরা দেখব। বোরস থিওরি পর পড়বো আমরা সোমারফিল্ড মডেল, তারপর পড়বো আমরা ডি ব্রগলি, তারপর পড়বো আমরা হাইজেনবার্গ। তাহলে নেক্সট ক্লাসের টপিকটা বলে দিলাম, 4টে টপিক আছে, বোরস থিওরি, সোমারফিল্ড, ডি ব্রগলি আর হাইজেনবার্গ। আজকে কি শেষ করলাম রে? আজকে প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি শেষ করলাম আর ফটোইলেকট্রিক ইলেকট্রিক এফেক্ট। এফেক্ট কথা বললাম। ক্লিয়ার আছে? ইয়েস স্যার।